ছবি তোলার পরে ও আমাকে জড়িয়ে ধরলো, ও মানে জড়িয়ে ধরে আমাকে ফ্ল্যাটের মধ্যে নিয়ে মানে শুয়ে পড়লো। ওর এত বড় পেট যে আমি ওর পেটটাই সরাতে পারতেছি না। এই প্রথম দেখেছেন ওনাকে? এর আগে দেখেন? আমি দেখে মানে আমি অবাক হয়ে গেছি যে আমার বাপের বসি যে আমার সঙ্গে এরকম। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলবেন, মানে একদম ফ্র্যাঙ্কলি বলবেন, আজকে জীবনের গল্প এখানে বলতে এসেছেন, আপনি কি এর আগে কখনো জানতেন যে এরকম মডেলিং করতে গেলে বা এরকম ফটোগ্রাফি এই ধরনের বিষয়গুলো করতে গেলে অনেক সময় খারাপ লোকের হাতে পড়তে হয় এবং অনেক ধরনের বিপদের মুখোমুখি হতে হয়, বিশেষ করে যে সেক্সুয়াল যে অ্যাবিউজ সেটা হতে হয়, এগুলো কি আপনি আগে থেকে জানতেন? হ্যাঁ, আমি জানতাম। তো জেনে শুনেও আপনি যখন এই জায়গাটাতে আসলেন, আপনার মনের মধ্যে ভয় ছিল না যে কোনো সময়? সবসময় বিশ্বাস করতাম মানুষ সবাই এক সমান না। কিছু মানুষ আছে মানুষকে কষ্ট দেখালে বোঝা যায়, আর কিছু মানুষ আছে মুখ দিয়ে ভালোভাবে বোঝালেই বোঝে। একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ওর সোশ্যাল রিয়েলিটিটা কি, ও কি ধরনের পরিবারে বড় হচ্ছে, ওর জন্য 2 পয়সা ইনকাম করা কতটা প্রয়োজনীয়। ও যে কথাটা বলেছে যে সব মানুষ সমান না, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আমরা এটা একটা কথা জানি। সবাইকে যদি আমরা খারাপ ভাবি তাহলে আমরা দুনিয়ায় চলবো কি করে? ওর কথা 100% রাইট, কিন্তু কপাল যদি এরকম থাকে সেক্ষেত্রে আর কি করার থাকে। তারপর কি হলো? পরে আমি বলছি যে আমাকে ছাড়ো, আমি উঠবো। আমি জাস্ট একটু শর্ট করছি বিষয়টাকে, আমি আনতে চাই না সেন্সিটিভ বিষয়। আপনি কি ওর দ্বারা রেপড হলেন? না। আপনি যেভাবে হোক নিজেকে সেভ করেছেন ওখান থেকে? আচ্ছা, ঠিক আছে। পরে ও বললো আসলে আমি সরি, মানে আমার কাছে ফোনে মাপ চাইলো। আমি বললাম ঠিক আছে। পরে আমি আসলে ওর কাছে ছুটে যেতাম, কারণ আমি জানি এটা দেখার পরেও আপনার ওর প্রতি মায়া লাগলো? জানি না কেন। তারপর আমি নিজেতে ওর কাছে ছুটে যেতাম, ওর কাছে ছবি না তুলে আমি ভালো লাগতো না এরকম। ওকে। যখন ও বুঝতে পারলো যে ওর প্রতি আমি দুর্বল হয়ে গেছি, তখন ও স্বীকার করলো, জানো সুমি, আমার একটা মেয়ে আছে 8-9 বছরের, আর আমি বিয়ে করে ফেলছি। ওকে ওকে। পরে বললো ঠিক আছে, তোমার সঙ্গে আমার যা হয়েছে হয়েছে, আমি তোমাকে ছোট বোনের মতন দেখবো, আর তুমি আমাকে বড় ভাই হিসাবে ক্ষমা করে দাও। তারপর ওকে আমি সবসময় ভাই বলে ডাকি। তারপর 2012 সালে আমার মা একটা ছেলেকে পছন্দ করলো, এই যে আমার মামুর ওয়াইফের ভাইকে। এখন তাদের বিয়ে 2012 সালে। এখন আমি শুনে খুব খারাপ পেলাম যে আমার মা ছোট থাকতে কেন বিয়ে বসলো না, আমরা বড় হওয়ার পরে কেন মা বিয়ে করলো, মানে এইসব নিয়ে। মানে বিয়ে কি আপনাদেরকে না জেনে করে ফেলেছে? হ্যাঁ, না জেনে। তারপর আমার মার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, এখন আমার মা কোথায় আছে আমি জানি না। তারপর মাকে প্রশ্ন করলাম, তুমি বিয়ে করলা কেন? বললে, মা আমার এটা ভবিষ্যৎ আছে, আর যদি আমি অসুস্থ হই আমার মাথা কে ধরবে? তোমরা স্বামীর বাড়ি একটা বউ নিয়ে থাকবে, কিন্তু আমি বুড়া হবো, আমাকে কে দেখবে? তারপর এইভাবেই চলছে। তো একদিন মা প্রেগনেন্ট হয়ে গেল। আমি শুনে খুশি হয়নি, খুব হিংসা লাগছিল যে আমার মা এসব করতো কেন। আর একটা ছেলের নাম হয়েছে স্বপন, ওর স্টুডিওতে ফটোগ্রাফি করার জন্য একটা নিউজ দিয়েছিল। এই ছেলেটা আমার জন্য পাগল হয়ে গেছে, স্বপন দাস। ছেলেটা হিন্দু, আমি জানি না। এখন ও ছেলের দোকানে যাওয়া আসা করতাম, জাস্ট লোকজন থাকতো, গল্প করতাম, ও আমার হাত ধরতো, বলতো তোমার হাতের নখগুলো অনেক সুন্দর, আঙ্গুলগুলো অনেক সুন্দর। নাম্বার পেলো কিভাবে? যে আফজাল ভাই, ওনার যে স্টুডিওতে কাজ করতাম, ওনার কাছ থেকে সে আমার নাম্বারটা নিয়েছে, আমাকে চাচ্ছেন সত্যি নায়িকা বানাতে। বিভিন্ন জায়গায় নাম্বার দিয়েছে, নাম্বারটা দিয়েছেন বিভিন্ন মিডিয়া পরিচালক যা আছে সব। স্বপন আমাকে অফার করলো যে ও আমাকে ভালোবাসে, একটু সুন্দর ছিল, খুবই স্মার্ট ছেলে ছিল। তো ওর কাছে বসে কম্পিউটারও চালাচ্ছে, দেখতেছি, বা আমাকে বলছে এরকম ছবি তুলে তোমাকে ভালো লাগবে। একজন ফটোগ্রাফ আছে, রাশেল নাম, উনি আমাকে একটা নাটকের অফার দিয়েছিলেন। আমি বলছি না, আমি নাটক করব না, আমার স্বপ্ন আমি মিডিয়াতে নায়িকা হব, আমি নায়িকার ছবি পাঠও করব, আমি কোনো নাটকের মধ্যে কোনো মডেলের পাঠ করব না। তারপর উনি আফজাল, রাসেল, স্বপন ওরা মিলে আমাকে ঢাকা একজন পরিচালক ভাই, মেবি নামটা আমার মনে নেই, ওনার কাছে নাম্বারটা দিল। উনি আমাকে ফোন দিয়ে বলছেন বিভিন্ন নাটকের অফার দিয়েছেন। তারপর স্বপনে আমাকে বলল যে দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো। ও রাত হলে 12টা থেকে রাত 4টা-3টা পর্যন্ত কথা ওয়েটিং দেখা যেত। আমি বলতাম হ্যাঁ, আমি বলতাম তুমি এত ওয়েটিং কার সঙ্গে কথা বলো? বলে দেখো সুমি, আমি তো সারাদিন সময় পাই না, রাত হলে ফ্রেন্ড সবাই মিলে আমরা কথা বলি, মজা করি। আমি বলি না, একদিন হতে পারে, প্রতিদিন রাত তুমি এই ফ্রেন্ডের সাথে কথা বলো? পরে আমি বুঝতে পারলাম, বুঝে আমি চেয়েছি হয়ে যাব। তারপর ও যখন মিষ্টি করে কথা বলে আমি আর সরতে পারি না। তারপর আমি একটা ঈদের দিন ছিল, ওকে আমি 2000 টাকা দিয়েছি। মানে আমি যে বিউটি পার্লারে চাকরি করি, একমাত্র বিউটি পার্লার মালিক হিসাব ছাড়া আর কোনো
ফটোগ্রাফাররা জানে না আমি বিউটি পার্লারে চাকরি করি। আচ্ছা, ওরা জানে আমার গ্রামে আমি তাকে পড়াশোনা করি। ওকে। তো ওকে বলছি যে আমি বিশ্বনাথ থাকি, মানে আমার গ্রাম থেকে আমি আসতেছি জি। তোমার জন্য টাকা নিয়ে, তুমি ঈদের জামা কাপড় কিনবা। কিন্তু ও যে হিন্দু সেটা আমি জানি না। ওকে। তো ও তো আমাকে বলতে পারতো যে আমি ঈদ আমার জন্য না, ও বলছে না আসা লাগবে না। তারপরে আমি তো কাছাকাছি দিকে আমি এই জায়গাতে আমি চাকরি করি। ও বলছে তুমি এত কষ্ট করে, মানে ওর কাছে আমার ভালোবাসাটা এইভাবে তৈরি করে রাখলাম যে ওর জন্য আমি কোথায় থেকে একা চলে আসলাম। ও ভাবছে এই কথা, তুমি আমাকে এত ভালোবাসো টাকা দেওয়ার জন্য, তুমি 3 ঘন্টা রাস্তা জার্নি করে আসছো, সত্যি তোমাকে ভোলা যায় না। আমার পার্লারে গিয়েছি, গিয়ে দেখি অনেক কাস্টমার, ঈদের সময় তো কাজ করতে করতে ও আমাকে বেজান ফোন দিচ্ছে। আমি তো ফোন দেখতেছি না, কারণ দেখবো কিভাবে, কাস্টমার তো রেখেই আমি ওকে টাকাটা দেওয়ার জন্য গিয়েছি। ওর স্বপন ছেলেটা খুব টেনশনে পড়ে গেছে যে কেন এই মেয়েটাকে ফোন দিচ্ছি, রিসিভ করছে না। তখন তো আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। রাত 8টার সময় আমার কাজ শেষ, মালিকের বাসাটা যেতে হলে ওর দোকানটা পাস করেই মালিকের বাসা যেতে হয়। রিস্কায় গেলে আমি মুখটা ওর দোকানের সামনে গেলে নিচে দিয়ে দিই। ওর দোকানটা 2 তলা দেখা যায়। ও আবার সবসময় বেলকুনিতে আসে বসে থাকে, মেয়েরা যায় এসব দেখে হয়তো। ওকে। রিস্কাটা হয়তো ফুট তুলে ফেলি, মুখটা আবার করে ফেলি, মানে যতদিন ছিলাম এরকম যাওয়া আসা করতাম, ও বুঝতেই পারতো না। সেদিন রাতে আর একটা কথা বলি, আফজাল যে স্টুডিও, ওনার কাছে গিয়ে আমি ছবি তুলছিলাম। স্বপনের দোকানে যেতে না যেতে ও রাস্তা পাস হবে, আমি যে রিস্কাটা গেছি ও রিস্কাটা খাড়া করেই ও পাস হবে। ও সরাসরি ওর মুখ আমার ফেসের দিকে ও তাকিয়ে আছে, থেকে কিছু বলেনি। তো ফোন দিল, বলে এই একটা মেয়ে বিছনা থেকে আসছে, আমাকে টাকা দিয়ে আবার আমি একটু ফোন দিলাম, তুমি দলা না, এখন তুমি রাত 10টার সময় কোথায় থেকে এসেছো, নিশ্চয়ই তুমি খুব খারাপ। আমি বলছি না না, এই শোনো, আমি একটা ছবি তুলতে গিয়েছিলাম, এখন কাজ শেষ আমি চলে আসছি। তুমি বিশ্বাস না করলে আফজাল ভাইকে জিজ্ঞাসা করো। ওকে। কিভাবে বিশ্বাস করলো? শেষ ঈদের দিন দোকান খুলেছি, ভাবছি যে 3টার দিকে আমি বাড়িতে চলে যাব। আর ওর বাসাটা ওই পড়ছে আমাদের পার্লার ফেলে একটু সাইডে হিন্দু পাড়া। ও আমাদের পার্লারের সামনে একটু মনে হাঁটাহাঁটি করছে, আর আমি ওকে দেখিনি, তালা দিয়ে গেট লাগাচ্ছি এইসব দেখতেছে, দেখে আমাকে ফলো করছে। আমি দেখি মোটরসাইকেলের মাঝে ও আমাকে বলছে, এই তুমি ঈদের দিন সকাল থেকে ফোন ধরছো না, তুমি এখানে কেন? পরে দেখা গেল না, ওর কাছে শিকারই সব করতে হবে। বাসায় গেলাম, ওকে বললাম তুমি জানো আমি এই পার্লারেই চাকরি করি। এই প্রথম জানলো যে আপনি পার্লারে কাজ করেন? ওকে। পরে জানতে পারলাম, একদিন দোকানে গিয়েছি, জানতে পারলাম যে ও একজন হিন্দু। ছেড়ে দিয়ে দিছে, কারণ হিন্দু মানুষের সাথে সম্পর্ক আমি কিভাবে করবো। ওকে, আপনি কি বললেন? আমি বলছি তুমি হিন্দু, ও বলছে হ্যাঁ আমি হিন্দু, তুমি জানো না? আমি বলছি তুমি তো আমাকে কোনো বলো না। আমি হিন্দু, তোমার সাথে তো আমি রিলেশন করিনি, তোমাকে আমি খুব পছন্দ করি, ঠিক আছে আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। তারপর দুলু ছেলেটা ও আমাকে মাঝে মধ্যে ফোন দিত, ডিস্টার্ব করতো, মানে এইসবই মেসেজ দিত। আমি ওকে ফোন দিলাম একদিন, কেন জানি না আমার মনে অনেক সবকিছু মিলে আমার অনেক কষ্ট হলো। ওকে আমি একদিন ফোন দিয়ে কান্নাকাটি করলাম। দুলুকে ফোন দিয়ে কান্নাকাটি করলেন, এবং সে আপনাকে অনেক আগে অফার করেছিল যে এত টাকার বিনিময়ে তার সঙ্গে আপনি শারীরিক সম্পর্ক করবেন কিনা, এবং তখন আপনি সেটা রিজেক্ট করে দিয়েছিলেন। আমাকে একটু বলেন তো, যে ছেলেটা সম্পর্কে আপনি জানতেনই যে ছেলেটা ভালো না, তাকে আপনি ফোনটা কেন দিলেন? আমার মনে কষ্ট এসেছিল তখন। দুলু কি এই সময়টাতে, যখন আপনি আফজাল কিংবা আপনি স্বপনের সঙ্গে এক ধরনের একটা সম্পর্কে রয়েছেন, ইনফ্যাক্ট স্বপন যখন আপনার বয়ফ্রেন্ড, তখন কি দুলু ট্রাই করতো আপনাকে মাঝে মাঝে ফোন দিয়ে বিরক্ত করা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ও, তার মানে দুলুর জায়গা থেকে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, ও আমাকে মাঝে মধ্যে ফোন দিত, মাঝে মধ্যে ওর সাথে 20 মিনিট আধা ঘন্টা এরকম কথা বলতো। দুলু আমাকে ফোন দিয়েছে, কেটে দিয়েছি, বাদে আবার দিয়েছে, ওর সাথে কান্নাকাটি করতেছে। বললো কি হয়েছে? আমি বললাম না আমার খুব মন খারাপ, তোমার মানে মনে হচ্ছে তোমার সঙ্গে একটু কথা বলি। বললাম আমি এয়ারপোর্ট আসছি, তোমাকে আমি পরে ফোন দিচ্ছি। আধা ঘন্টা পর আমাকে ফোন দিল, দিয়ে আমি ওকে ইচ্ছাতেই বলে দিলাম আই লাভ ইউ। ও আমাকে মানে ওকে ফোন দিয়ে বলে দিলেন আই লাভ ইউ? হ্যাঁ। তারপর ও বললো হঠাৎ এরকম কেন? আমি বললাম আমি জানি না, আমার মনে হচ্ছে যে সত্যি তুমি আমাকে ভালোবাসো। পরে বললো এতদিনে তুমি আমাকে বিশ্বাস করলে যে আমি তোমাকে ভালোবাসি? আমি বললাম হ্যাঁ আমার বিশ্বাস হলো তুমি আমাকে ভালোবাসো, এমনকি আমিও তোমাকে আজ থেকে ভালোবাসবো। বললো তুমি যখন আমাকে ভালোবাসো আমার সঙ্গে দেখা করতে পারবা? আমি বললাম অবশ্যই আমি তোমার সঙ্গে দেখা করতে পারি। কিন্তু ও তো আপনাকে ভালোবাসে না, প্রথম থেকে ও আপনাকে অফার দিয়েছিল এটা করার জন্য। কারণ আমি ভাবতাম ও ছোট মানুষ তো, মানে একও মানুষ আছে মানুষকে ট্রাই করে। ও আচ্ছা, আপনার কাছে মনে হয়েছে যে ও হয়তো আপনাকে বাজিয়ে দেখতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ। ও কি পরবর্তীতে ভালোবাসার অফার দিয়েছিল, লাভ অফার দিয়েছিল? ও আমাকে ভালোবাসে সত্যি বলে। আমি একদিন ওকে বলছিলাম যে তুমি যে আমাকে বললে এরকম, জানো আমার ফ্রেন্ড 3টা মিলে বলেছিল তোমার ম্যাডাম তুমি অনেক খারাপ কাজ। ও ওকে, যাই হোক, ওর ধারণা যখন চেঞ্জ হয়ে গেছে তখন সে নিজে থেকেই অফার করেছে যে না আপনাকে সে লাভ করে বা ভালোবাসতে চায়, কিন্তু তখন আপনি স্বপনের সঙ্গে একটা সম্পর্কে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো যখন স্বপনকে সাথে যখন ব্রেকআপ হয়ে গেল তখন আপনি দুলুকে ফোন দিয়ে বলেছেন লাভ ইউ, তাই তো? ওকে, তারপর
আমার জীবনে আমি কাউকে মন থেকে ভালোবাসিনি, যে আমি ছোট থেকে কষ্ট পেয়েছি, বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আমি চেয়েছি যে একটা মানুষের সাথে সম্পর্ক রাখি যেতে আমার মনটা একটু সুখে থাকে। দুলুকে আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি, ও বলতে তুমি আমার সঙ্গে দেখা করো। ওকে দেখা করবো। বিশ্বনাথ একটা রেস্টুরেন্ট ছিল, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই জায়গাটাই আসে। ওরকম জায়গাতে নিয়ে গেছে দুলু আপনাকে? ওকে। ও আমাকে আমার শরীরে টাচ করলো। ওকে, যে বিষয়গুলো অস্বস্তিকর সেগুলো না বললেও আপনার চলবে, আমরা বুঝে নিব যে আসলে কি হয়েছে। আপনাদের মধ্যে কি কমপ্লিটলি কোনো অনৈতিক সম্পর্ক সেখানে হয়েছিল? না না, ওকে, সেটা কিছু হয়নি। ও আমাকে টাচ করে বুঝতে পারলো যে আমি আসলে এরকম কোনো কাজ করতে পারিনি। নোট করবেন প্রিয় শ্রোতা, গল্পটাকে ডিপলি ভাবার চেষ্টা করবেন। এখানে অবশ্যই ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেটা আপনারা হয়তো বা ওভাবে চিন্তা করছেন না। আমি একটু চিন্তা করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমিও কিন্তু শ্রোতা, আমি শুধু উপস্থাপক না। আমি আজকের এই গল্পটা আপনাদের এখানে উপস্থাপন করবার আগে আমি গল্পটা সম্পর্কে কিচ্ছু জানি না, আমি উপস্থাপন করছি এবং আমি শুনছি। কেন আমি কিছু না জেনে রিস্কটা নিয়েছি? বিকজ অফ হার অ্যাপিয়ারেন্স। আপনারা যদি ফেসবুকে আপনার ওই লাইভটা দেখে থাকেন তাহলে বুঝবেন, যে গল্পই হোক না কেন এই গল্প অবশ্যই রেডিওতে প্রচার করা উচিত। সেই জায়গাটা থেকে আমি রিস্কটা নিয়েছি। বিষয়টা এরকম যে আমার কাছে মনে হচ্ছে একটু ডিপলি চিন্তা করার সুযোগ আছে। দুলু ছেলেটা, ওর কাছে মনে হয়েছে যে না, যারা এইসব পার্লারে কাজ করে সেসব মেয়েরা বোধহয় এরকম। সুতরাং ও যখন দেখেছে যে না মেয়েটা আসলে এরকম না, তখন ওকে লাভ করার প্রস্তাব দিয়েছে। এখানে দুটো বিষয় জড়িত। একটা হচ্ছে যে এমন হতে পারে যে দুলুর মনে হয়তো বা এরকম বিষয় কাজ করেছে যে মেয়েটাকে সরাসরি টাকা দিয়ে অফার করে বিষয়টা এরকম ভাবে ওর কাছ থেকে আদায় করা যাবে না, যে কারণেই ওকে ভালোবাসার ফাঁদে ফেলতে হবে। হতে পারে এরকম একটা। আরেকটা যেটা হতে পারে, যেটা সত্যি সত্যি হতে পারে, যে না, যে মেয়েটি যেহেতু রাজি হয়নি সুতরাং মেয়েটা বোধহয় ভালো, তাহলে তার সঙ্গে একটা সম্পর্কে গিয়ে দেখি। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ইন দ্য মেন টাইম মেয়েটা যখন রাজি হয়েছে তখন তাকে কোনো একটা জায়গাতে নিয়ে গিয়ে যে সব ফিজিক্যালি যতটুকু করা যায় এই সব বিষয়গুলো যখন ট্রাই করছে, তখন উদ্দেশ্য দুটো হতে পারে। একটা হচ্ছে যে মেয়েটা যা বলেছে সেটা সত্য কিনা, আরেকটা হতে পারে যে না, যতটুকু সুযোগ আছে ততটুকুই হাসিল করে নেয়া। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে গল্পের ডাইমেনশনটা বুঝতে আপনাদের সহজ হবে। নইলে অনেক সময় আপনি ভুল বুঝবেন আপনার জায়গাটা থেকে। বলুন তারপরে। ও আমাকে তারপর মাজারে নিয়ে গেল। আমি বললাম কেন মাজারে? জানো সুমি, আমি তোমার যখন টাচ করেছি আমি বুঝতে পারলাম যে তুমি, বলো তোমাকে আমি মাজারে নিয়ে মাজার শপথ করাবো, বলবা যে তুমি আমাকে ছাড়া কোনো ছেলের দিকে তাকাবা না, কার কাছে কোনো জিনিসও হাত পাতাবা না। আমি ওর সাথে কসম কিরা কাটছি। আমি ওকে ভালোবাসি ঠিকই, কিন্তু এই যে বললাম যে আমি আমার মনের সুখটা সবসময় দেখি, কারোর দুঃখে আমাকে মনটাই চাইলো আর কে চায়নি, সেটা কখনো আমি ফিল করতে চাই না। তারপর আমার জীবনে আরেকটা ছেলে আসে, তার নাম ছিল আজমাল। না দাঁড়ান, এই সঙ্গে কি সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল? না, ব্রেকআপ হয়নি। যে ওর সাথে একটা সম্পর্ক তাকিয়ে আমি ছেলের দুলহান বিউটি পার্লারে একটা জয়েন করি। সেখানে যাওয়ার পরে একটা ছেলে আমার জীবনে আসলো, ওর নাম ছিল আজমাল। ওর দোকান ছিল একটা পার্লারের। পরে আমার খুব ইচ্ছা করে আইসক্রিম খেতে, ঠান্ডা খেতে, ওর দোকান থেকে আনি। তখন কি দুলুর সঙ্গে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক আছে? সব সম্পর্কটাই আছে। আচ্ছা, মানে ও আমাকে ফোন দেয়, তখন আমি দুইটা ফোন ইউজ করতাম। জি। দুলু আমাকে এত ভালোবাসে, কারণ আমি যদি ওয়েটিং থাকি ও পাগল হয়ে যায়, কান্নাকাটি করে। তাই আমার কথা বলতে হলেই আমার মানে দুইটা ফোন লাগবে, মানে কষ্ট না দেওয়ার জন্য আমি দুইটা ফোন। লুকিয়ে আপনি আরেকটা ফোন নিলেন? এই নাম্বারটা ও জানতো না? ও জানতো না। তারপর আমি এই ছেলেটাকে, যেটা আমার নিউ ফোন নিউ সিম, ওটার নম্বরটা দিলাম, এই যে আজমাল নামে যে ছেলেটা। তো ও একদিন আমাকে প্রশ্ন করে যে সুমি, তোমাকে আমি বিয়ে করবো, তুমি করবা আমাকে? আমি বললাম হ্যাঁ করবো, কিন্তু এখন না। কবে করবা? আমি বললাম 1 বছর পর করবো। তুমি আমাকে মাজারে গিয়ে আমার মাথায় হাত ছুঁয়ে আর মাজারের মুকাম ছুঁয়ে কিরা কাটতে হবে। আমি বললাম হ্যাঁ পারবো, কিন্তু আমি ওর সাথে তো আসলে বুয়া কিরা কাটছি। মানে আপনি আসলে কিরা কেটেছেন? শেষ পর্যন্ত কেটেছি, কিন্তু এটা আমি মন থেকে কাটিনি, কারণ ওকে খুশি রাখার জন্য আমি এই কাজটা করেছি। কেন ওকে খুশি রাখতে হবে? ওকে তো আপনি লাভ করতেন না, কেন খুশি রাখতে হবে? করতাম না কারণ জানি, কিন্তু এই যে সুন্দর ছেলেরা দেখলে আমার খুব ভালো লাগে। মানে ও দেখতে সুন্দর ছিল? হ্যাঁ অনেক সুন্দর। দুলুর চাইতে রঙের ফর্সা ছিল। আজকে ও যে কথাগুলো এখানে বলছে দিল খুলে বলছে, যেখানে আপনারা ভালো পাবেন মন্দ পাবেন, যেটা উচিত পাবেন অনুচিত পাবেন। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ওকে জাজমেন্টের কাতারে বসাবেন না, কারণ এগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু না কিছু করে থাকি। কিন্তু ও যেভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে সেটা আমাদের জায়গা থেকে কোনোভাবেই কাম্য না। তারপর কি হলো?
তারপর ও আমাকে একটা বৈশাখী মেলাত নিয়ে গেল, আমাকে বৈশাখীর দিন ছিল, একটা লাল শাড়ি পরেছি, ও আমাকে সবার সামনে একটা গোলাপ দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। মানে তখনও কি আপনার দুলুর সাথে সম্পর্ক ছিল, দুলুর সাথে কিন্তু যে সম্পর্ক? শাড়িটা আমি পরেছি সেটা আমাকে বৈশাখের আগের দিন দুলুই গিফট করেছিল, কিন্তু দুলুর সাথে আমি দেখা করিনি, এই ছেলেটার সঙ্গেই করেছে। দুলুকে বলছে যে বৈশাখীর দিন সারাদিন ব্যস্ত থাকবো, যদি সময় পাই তাহলে করবো, কিন্তু পার্লারটা তো 2টার সময় লাগানো হয়ে গেছে। এখন দুলু বেচান ফোন দিচ্ছে, আমার ফোন সাইলেন্ট, কারণ ও ছেলেরই জানে না আমি 2টা ফোন ইউজ করি। ওকে, তারপর ওকে বললাম আচ্ছা ঠিক আছে, আমার ম্যাডাম আমাকে ফোন দিবে, আমি চলে যাই। তখন সন্ধ্যা 6টা। পর দুলু আমাকে বলে এই তুমি ফোন দাও না। আমি বললাম না যে আমি ব্যস্ত, যে আমি এখন একটু ফ্রি হয়েছি, মন চাচ্ছে তোমার সঙ্গে শাড়িটা পরেছি, এই মাত্র পরেছি, তুমি আমার সঙ্গে দেখা করবা? ও বললো হ্যাঁ। তো বললো ঠিক আছে, তুমি লাল শাড়ি পরেছো, আমিও লাল ফতোয়া পরেছি। আমি বললাম তাহলে ঠিক আছে চলো, কোথায় যাবো? শিশু পার্কে যাবো। মানে সারাদিন আপনি হচ্ছে আজমলের সঙ্গে আপনি ঘোরাফেরা করেছেন ওরই দেয়া শাড়িতে, এবং তারপরে ওই শাড়িটা পরে আপনি বিকেল বেলার দিকে দুলুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এবং এদিকে সারাদিন দুলু আপনাকে ট্রাই করেছে ফোনে, তাই কি? ওকে, দুলু আসলো, আসার পরে দুলুর সঙ্গে দেখা করলাম। আমি বললাম পার্কে যাব, আমাকে পার্কে নিয়ে গেল, ও আমাকে বাসা পর্যন্ত দিয়ে চলে গেল। ওকে, আমি চলে যাই আর একটা পার্লারে, বধুয়া বিউটি পার্লার। আমি মানে যে আজমল নামে যে ছেলেটা, ওকে আমি সিম চেঞ্জ করে ফেলি, মানে ওই সিমটা অফ করে দিই, ওর সাথে আর আমার কোনো কথা হয় না। তারপর যে দুলুর সাথে কথা হয় তো সবসময় কথা হয়। তো এই পার্লারে একটা মেয়ে ছিল, এই মেয়েটার নাম ছিল দশমী। আর দুলুর সাথে আমার কথা যেরকম হয় এরকমই হতো, কিন্তু দুলুর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল। চুক্তি বলতে ও আমাকে বলছে যে সুমি, আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে করো। আমি রাজি হয়ে গেলাম, বললাম ঠিক আছে। তারপর ও একটা রুম ঠিক করলো, যা আমরা হয়ে গেল। ওর পরে ও আমার জন্য খুবই পাগল, কোন পাগল সেটা আমি বুঝতে পারি না। তার সাথে আমার বছরে মানে 3-4 বার থাকতে হতো ওর সঙ্গে। দুলুর সঙ্গে আপনার সম্পর্ক কত বছরের ছিল? 4 বছরের কাছাকাছি। ওকে, ঠিক আছে। দুলুর সাথে এরকমই আমার চলছে। তখন আমারও উদ্দেশ্য ছিল ওকে বিয়ে করব। আমি যখন বিয়ের কথা বলি যে আমি তোমাকে বিয়ে করব, ও বলে হ্যাঁ করব, তারিখ দে। তারপরে বলে না এখন না, পরে করব। এরকম করে করে আমাকে দিন কাটিয়ে নিচ্ছে। 2013 সালে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ওর পিছটা ছেড়ে দিব। এর আগে একটা ছেলে আমার জীবনে বারবার ডিস্টার্ব দিত, ওর নাম ছিল নাহিদ। অনেক ধরনের ট্যাগ মারতো, ভয় দেখাতো, মানে ওকে আমি ভালো না বাসলে ওখানে আমাকে খুন করবে, এই ধরনের হুমকি দিত। আমি বুঝতে পারতাম। আমি যতটুকু বুঝতে পারছি যে আজমলের সঙ্গে তখন আপনি সম্পর্ক অফ করেছেন, দুলুর সঙ্গে আপনার এক ধরনের সম্পর্ক আছে, সেটা সিরিয়াস একটা সম্পর্ক, নইলে তো আপনি এই ধরনের ফিজিক্যাল রিলেশনশিপে যেতেন না। আরেকটা যেটা, যে ছেলেটা আপনাকে মাঝামাঝি ট্রাই করছে, নাহিদের সঙ্গে আপনার সম্পর্কটা কি ছিল আসলে? প্রেম করবে এই চেষ্টা, কিন্তু ও আমি জেনেছি ফার্স্ট টাইম যে আমি আবার একটা অভ্যাস ছিল, ছেলেদেরকে আমি ডিস্টার্ব আমাকে করলে আমি সরাতে পারি, মানে সেক্সুয়াল ভাবে একটু কথা বলি, তখন ভালো ছেলে যে সে তো অবশ্যই সরে যাবে, আর খারাপ যে ছেলেটা সে কখনো সরবে না। তো ওই ছেলের সাথে ফার্স্ট টাইম যে আমি খারাপ কথা বলেছি, ও মানে প্রথম 2-1 দিন আমাকে ফোন দেয়নি। আমি ভাবছি খুব ভদ্র ছেলে, এই জন্য এইসব কথা শুনে ও সরে গেছে, ভালো হয়েছে। এখন থেকে খালি ফোন দেয়। তারপর খারাপ কোনো কথা বলে না, মানে ভালোবাসে, বলে তোমার যে কথাগুলো এগুলো রেকর্ড করেছি এই নিয়ে আমাকে ভয় দেখায়, মানে আমি ভয় পেয়ে গেছি। একদিন জানতে চাইলাম যে তুমি কি করো, বললো আমি ড্রাইভার। আমি বললাম কি তুমি ড্রাইভার? আমি একটা ড্রাইভারের সঙ্গে সম্পর্ক করবো? ইম্পসিবল। তুমি কত টাকা ইনকাম করো? মানে আমি একটু পয়সাতে একটু বড় বড় গপ দিতে থাকলাম। বললাম জানো আমি মাসে এত টাকা ইনকাম করি, আমার ড্রেস প্রতি মাসে লাগে, আমার জুতা প্রতি মাসে ড্রেসের সাথে ম্যাচিং লাগে, তুমি আমাকে এইসব দিতে পারবা না, তাহলে তোমার সাথে প্রেম হবে না আমার। তারপর ওই ছেলেটা আমাকে বারবার ফোন দিত, 2 দিন 3 দিন পর পর ফোন দিতে যেত, মানে বুঝতে পারলাম যে ছেলেটা আসলে আমাকে ভালোবাসে এরকম একটা। আর দুলু আমার কাছে খালি টাকা নিত। দুলু 2 দিন পর বলতো শুনি আমার টাকা লাগবে, টাকা দিতাম। এবং এই যে টাকাটা পড়তো, টাকা আমি দিতাম, 50 টাকা ও আমাকে দিত। মানে বুঝি নাই, কোথায় থাকতেন? হোটেলের অর্ধেক টাকা আপনি দিতেন, অর্ধেক টাকা সে দিত। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিচ্ছি। জীবন গল্প আসলে কোনো কিছুকেই কনসিডার করে না, যেভাবে ঘটেছে সেভাবেই এখানে উপস্থাপন হচ্ছে। শেষ পর্যন্ত শুনবেন আশা করছি। ফেসবুকে ওনাকে অনুষ্ঠান শুরু করবার আগে একটা লাইভ দিয়েছি, সেটা অনেকে দেখে এখন অনেক রকমের মন্তব্য করছেন। আমি একটা কথা আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের আসলে একটা দুর্ভাগ্য। ফেসবুকে না এত বেশি ফেক আইডি কিংবা এত বেশি ম্যাচিউর আইডি, যে যা ইচ্ছা কোনো একটা বিষয় নিয়ে যেমন ইচ্ছা বলে দেন, এবং সবাই মনে করেন কি এটা এমন একটা জগৎ যেখানে আসলে কাউকে দেখা যায় না, কাউকে বোঝা যায় না। এবং যেহেতু আমার ছবিটা ফেক, সুতরাং আমি যা ইচ্ছা তাই বলে দিলাম। কোনো ব্যক্তি যখন স্ট্যাটাসে একটা কমেন্টস করেন কিংবা একটা ছবি পোস্ট করেন,
এটা কিন্তু তার ব্যক্তি মনের পরিচয়কে ওখানে প্রকাশ করে। আপনি যদি কাউকে গালি দেন বা গালমন্দ করেন, যাকে আপনি গালি দিলেন বা গালমন্দ করলেন, সেটার চাইতে বড় সমস্যা হচ্ছে আপনার নিজের পরিচয়টা আপনি ওখানে রিভিল করলেন, এবং আপনি যে কাজটা করেন সেটা আপনার ফ্যামিলির দিকে আঙ্গুল দেয়। ফেসবুক একটা পাবলিক প্লেস, এখানে যা ইচ্ছা তাই কমেন্টস করা, বাজে বলা, অশ্লীল শব্দ ব্যবহার করা এবং কাউকে উত্তক্ত করা, এটা রীতিমতো অন্যায়। যারা এটা করেন তারা নিম্ন মনের পরিচয় দেন। আজকে এই গল্পটা যতদূর পর্যন্ত এগিয়েছে সেটা শুনে ওর ভিডিও দেখে যদি কেউ এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে আমি বলবো সেটা তার নিচু মনের পরিচয়। আমরা ফিরবো ঠিক রাত 12টার সময় কাছে, আবারও ফিরছি। সুমি, কি হলো তারপরে? তারপরে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে না, ও যখন আমাকে বিয়ে করবে না, অন্য একটা লোক তাকালে আমাকে ওর সামনে জিজ্ঞেস করবে তুমি কি এই মেয়েটাকে চিনো, ওর সাথে কিসের সম্পর্ক, মানে আমাকে অসম্মান করে। তাই আমি ভেবে চিন্তা করেছি না, দুলুর লোকটা আমি ছেড়ে দিব, কারণ যে ভালোবাসার বিশ্বাস নেই সে ভালোবাসা নিয়ে আমি বাঁচতে চাই না। আমার বাবা মার ভালোবাসা আমি পাইনি, যে আমাকে একটু ছেলে হোক মেয়ে হোক একটু ভালোবাসে মন থেকে, আমি ওর পূজারি হয়ে যাই। কেউ কথা বললে, ওয়েটিং দেখলে, এইসবের প্রতিশোধ ওর রুমে নিয়ে আমাকে অনেক মারধর করবে, জুতা দিয়ে বাড়াবে, আমার চুলো দিয়ে টানবে। তাই আমি আস্তে আস্তে ওর কাছ থেকে আমি দূরে সরে থাকতে চাই। ওকে। তারপর আমি সিদ্ধান্ত মনে মনে নিয়েছি যে আমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, এমনকি আমি সিম টিম চেঞ্জ করে ফেলবো। তারপর আমি এই যে বধুয়া বিউটি পার্লার চাকরি করছি অনেক দিন, 2 বছর কাছাকাছি হবে। দুলু কিভাবে জানুন আমার নাম্বারটা পেয়ে গেল, পেয়ে আমাকে ফোন দিল, যে বলে এই তোমার জন্য আমি আম নিয়ে আসতেছি, লেসু নিয়ে আসতেছি, আমাদের বাসা যে গাছ ফসল ধরছে তোমার জন্য নিয়ে আসতেছি। দুলুর সঙ্গে আপনার যোগাযোগ কতদিন বন্ধ ছিল? প্রায় 5-6 মাস। কিভাবে জানি আপনার নাম্বারটা পেয়ে গেছে, নতুন নাম্বার? আর সিলেট তো বেশি হলে 30-25টা পার্লার, এর বেশি না। মানে তদন্ত করে পেয়ে গেছে আমি এই পার্লারই থাকি। পরে সে খোঁজ করে বের করে সে আপনি বধুয়াতে আছেন। আচ্ছা। ও আমার সাথে বকাচকা না, যে সুমি তুই কিভাবে থাকতে পারলে আমাকে ছাড়া যে মেয়ে 1 ঘন্টায় কথা বলে না থাকতে পারে, সে 6 মাস 5 মাস থেকে গেল, বুঝে ফেলছি তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আমাকে ভালোই বাসো না। শুধু তুই আমার মারধরটা দেখলে, কিন্তু আমার ভালোবাসাটা তুই জীবনেই দেখবে না। তারপর ও আমাকে বলল প্রতি বছরে যেরকম আমাদের বাগানে ফল ফসল ধরে তোমাকে দিয়ে আসি, এবারও আমি তোমার জন্য দিয়ে আসতে চাই। আমি বলছি তাহলে আসো আমার পার্লারে। পরে চলে এসে এগুলো আমাকে রাস্তার সামনে থেকে দিয়ে গেল, লেচু টেচু সবগুলা। লিচু সে এসে আপনাকে দিয়ে গেছে, তার মানে আপনি দেখা করেছেন তার সঙ্গে? হ্যাঁ। ওকে। বাসার যাইতে 2টা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে একটু কঠিন ভাবে, আর একটা রাস্তা হচ্ছে একটু সহজ ভাবে। আমি যে শাহজালাল মাজার দিকেই যাই, এই রাস্তাটা সহজ বেশি। ভাড়াটা আমি মোবাইলে ঢুকে নিই আর হেঁটে হেঁটে চলে যাই গান শুনে শুনে। এটা আমার প্রতিদিনই হয় এরকম। আমি দেখছি একটা সিএনজি থেকে একটা ছেলে স্প্রে বার করলো, মানে একটা স্প্রে জাতীয় একটা জিনিস বাইর করছে। স্প্রে জাতীয় কোন একটা জিনিস বের করেছে সিএনজি থেকে? আপনি তখন হাঁটছিলেন? হ্যাঁ, আমি তখন দেখছি হাতটাকে বাইর করছে। আমি ভাবছি সিএনজি থেকে হাত বার করছে একটা ছেলের মধ্যে একটা বোতল জাতীয় স্প্রে। তারপর এই স্প্রে পানিগুলো গিয়ে পড়ে গেছে ওয়ালের উপরে। ওকে। আমার পণ্য একটা কালো শার্ট ছিল, হাত দেখে আমার একটু ছিদ্র হয়ে গেছে। সবাই বলতেছে ওকে পানি ডালো, ওর হাত পুড়ে যাচ্ছে, এইগুলো বলছে। কিন্তু অ্যাসিড চেয়ার আমি জানি না জিনিসটা কি, সেটা মানে আপনি কি ফিলই করতে পারছিলেন না? শার্টের উপরে পড়েছে, এখন আমার শরীরে পড়েনি। একটা ফুটা পরে আমার হাতটা পুড়ে যাচ্ছে, একটু ফুটা, জাস্ট একটু। সবাই নিয়ে আমার হাতের মধ্যে পানি দিচ্ছে। সবাই বুঝলো কিভাবে যে আপনার হাতেটা পড়েছে? ছোট জিনিস এই যে ওয়ালে পড়েছে, ওয়ালের রংগুলা। ও আচ্ছা, ওয়ালটা দেখে সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, ওই সিএনজিটা কোথায় কি করলো তাহলে? সিএনজিটা চলে গেছে, একবারে চলে গেছে। দুলুকে তখন বলেছি, আমি বলছি ও জানে যে যখন আমি বিপদে পড়ি ওকে আমি খুঁজি। অ্যাসিডের লাগার পরে আমার মনে হলো দুলুকে ফোন দেওয়া উচিত। আমি কান্না করে বলছি, দুলু আমার এরকম অবস্থা, তুমি আমাকে এসে হেল্প করো। ও বললো তুমি চিন্তা করো না, আমি আসতেছি। পরে আমি ভাবছি যে না, দুলু যখন এত বিপদে আমার আসে, তাহলে আমি দুলুকে বিয়ে করে নেব। না, কিন্তু আপনার তো মাথায় আসা উচিত যে কে করতে পারে এই কাজটা। না, এইসব আমার কিচ্ছু আসেনি না। অ্যাসিড কি জিনিস সেটা আমি বুঝতেই পারতেছি না। পরে বললো না, তোমাকে কাজ করি, উসমানী মেডিকেল নিয়ে যাওয়া লাগবে। কিন্তু দেখে মানে বুঝতেছে হাতের মধ্যে একটা স্পট পড়ছে ছোট, বলছে তারপরে তোমার ডাক্তারে নিয়ে যাই। তারপরে 1 রাত ভর্তি হয়ে গেল। পুলিশ আসছে, বললো 2 দিন আগে একটা মেয়েকে চেক দেওয়া হয়েছে, আবার আজকে আর একটা মেয়ে, নিশ্চয় মালিকের কোনো শত্রুতা আছে।
উনি বলে দিলেন আমি মডেল, আমার অনেক শত্রু আছে, মানে আমার উপরে ছেড়ে দিয়ে দিলেন। এখন পুলিশ আমাকে ধরলো থানাতে নিয়ে, বললো শোনো তুমি তো একটা মডেল ছিল। আমি বলছি হ্যাঁ। তুমি কোন কোন জায়গায় মডেলিং করেছো সেগুলো বলো। পুলিশ জানলো কিভাবে অ্যাসিডের ঘটনা? এই যে মানে উসমানী মেডিকেল ভর্তি হলে তো আগে। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। হ্যাঁ, আর এর আগে তো একটা মেয়ে হয়েছে, এর কারণে আপনাদের এলাকাতে একটা মেয়ে হয়েছে? এলাকা মানে আমি যে পার্লারে চাকরি করতাম একই পার্লারে একটা মেয়ে হয়েছে। একদিন আগে একটা মেয়ের মুখে অ্যাসিড পড়েছে, পরের 2 দিন পর আমার। তারপর ম্যাডাম আমার বিরুদ্ধে বললেন যে ওর একটা ছেলের সাথে রিলেশন আছে, ও বিভিন্ন ছেলেদেরকে অনেক হুমকি দামকি দেয়। ম্যাডাম চাচ্ছেন এইটাই যে ম্যাডামের উপর থেকে এই সমস্যাটা আমার উপরে চাপাতে। পরে পুলিশ তদন্ত করে দেখলো আমার আসামিও কেউ পাচ্ছে না, দশমীর আসামিও কেউ পাচ্ছে না। দশমী মেয়েটাও ভিকটিম ছিল? ওকে। দশমীরটা পাওয়া গেছে যে ও একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বংশের ছোট দেখে ও দশমী রাজি হয় না দেখে দশমীকে অ্যাসিড দেওয়া হয়েছে। তাহলে তো আমাকে পুলিশ পরে বললো তোমার একটা, আমি বললাম আমারটা কে করেছে আমি জানি না, কারণ আমি দেখিনি। সিনজি থেকে একটা ছেলের হাত দেখেছি আর কিচ্ছু দেখতে পাইনি। ও দশমীর মামলার প্রতীক আমারটাও জড়িত করে দিয়ে দিল, যেতেই উচিত না, কারণ দশমীর এই ছেলেটাকে আমি কখনো দেখিনি। আর দশমীর ছেলেটাকে আমাকে দিবে কেন, কারণ এটা আমি বিশ্বাস করি না। যাই হোক এইভাবে চলে গেল। পরে দুলু আমাকে বললো দেখ তাহলে তুমি এই পাল্লাটা চেঞ্জ করে নাও। আমি বললাম ঠিকই আছে। আমি রমজান বাড়িতে চলে গেলাম। চাকরি জগৎ লমসি দেখে এই প্রথম আমি নানার বাড়িতে 1 মাস থাকি, প্রায় 8 বছরের পরে। এখানে দূর সম্পর্কে মামু লাগে আমার, আমাদের বাড়িঘর নাই তো, আর আমার আপন মামুরও ঘর টর তেমন ভালো না, কেউ থাকতে পারে না। তো ওদের ঘরটা একটু দলান আছে, সবাই গিয়ে থাকে, ছোটবেলা থেকে আমরা থাকতাম। তো ওনার নাম হয়েছে শাহিন। ছোট যখন আমি ছিলাম ও মানে আমাকে খারাপ খারাপ পিকচার আইন দেখাইতো, এই যে মামু উনি আমাকে। তো আমি ওনাকে একটু জানি যে উনি একটু খারাপ টাইপের, তাই আমি ওনাকে দেখলে একটু সরে সরে থাকি এরকমই। তারপর উনি আমাকে আমার হাতটা ধরলেন রাত 8:30টার দিকে, ধরে রুমের দিকে টান মারি নিয়ে নিলেন। আমি গেলাম, বললাম কি হয়েছে? সম্পর্কের মামা। হ্যাঁ। উনি বাদে বললেন যে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করবো। ছেলে অনেক সুন্দর। আমি ভেবে নিচ্ছি সত্যি আমাকে ভালোবাসে, তাহলে কি? তখনও তো আপনার দুলুর সঙ্গে সম্পর্ক আছে না? হ্যাঁ ছিল। সম্পর্ক কি আবার জোড়া লাগলো? জোড়া লাগলে বলতে সেই রকম না, প্রথম যেরকম কথা হয়তো সেই রকম না, মানে ওর সঙ্গে ভালোবাসার কোনো কথাই না, শুধু ও ফোন দিবে, আমি একটু গালি বকা দিব, ও আমাকে গালি বকা দেয়, এইরকমই চলতো দিনকাল। এই মামু যে ওনার সাথে আমার সম্পর্ক হয়েছে। উনি কি ম্যারিড ছিল? না, আনম্যারিড। উনি বললো বিয়ে করবো কিভাবে, তোমার তো বাড়ি তুলতে পারবো না, কারণ ছোট থেকে তুমি বড় হয়েছো এই বাড়িতে, তুমি তো আমার ভাগ্নির লয়ে লাগো, তো বিয়ে করবো না, সম্পর্ক করবো কেন তোমার সঙ্গে? আর আমি তো জানি দূর সম্পর্কে হলে বিয়ে করা যায়, আমি এটা ওকে বলছি। ও বলছে তো ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো, তুমি আমাকে সময় দিবা কিছুদিন। তখন সে আইয়ে পড়তো, বললো আমার পড়াটা শেষ হয়ে গেলে আমি একটা চাকরি নিতে পারবো, তখন তোমাকে বাসা ভাড়া দিয়ে রাখলেও বাড়িতে না আসলেও সমস্যা নেই। এইরকম বলে ওর সাথে আমার সম্পর্ক। ও অনেক সুন্দর করে আমার সঙ্গে কথা বলতো, তার মানে আমি দুলুকে ভুলতে আমার সহজ হয়ে যাচ্ছে, কারণ দুলু তুই তুকার করে কথা বলে, খুব খালি বোকামি করে, আর শাহিন আমার খুব সুন্দর করে কথা বলে। তুমি একটা সম্পর্কের মধ্যে আরেকটা সম্পর্ক তখনই জন্ম নেয় যখন ওই সম্পর্কের মধ্যে পূর্বের সম্পর্কের মধ্যে কোনো ল্যাগ থাকে, এবং যে সম্পর্কটা দরজায় এসে কড়া নাড়তেছে ওই সম্পর্কের মধ্যে যদি কোনো ল্যাগ না থাকে, খুব স্বাভাবিকভাবে ও দুলুর কাছ থেকে যে লোকের কাছে যাওয়ার চেষ্টা করছে, দুলু বা ও দুজনেরই ফল্টের কারণে, কারণ সামহাও এই সম্পর্কের মধ্যে ওরা স্যাটিসফাইড ছিল না। সুমির ক্ষেত্রে যখনই বড় ধরনের কোনো ক্রাইসিসে পড়তেছে ও সবার আগে দুলুকেই মনে করছে, তার মানে দুলুর প্রতি এক ধরনের দুর্বলতা ওর ছিল। যাই হোক, বলুন তারপর শাহিন আমাকে এমন ভাবে দুর্বল করেছে, ও বলতো ঠান্ডার দিন ঘরে কথা বলা যাচ্ছে না, কারণ ওদের ঘরের অবস্থা তো আমি জানি, অনেক 3 ফ্যামিলি একসঙ্গে, তার ও বোনের মাঝখানে গিয়ে কথা বলতে পারতাম না, কিন্তু বুঝতে পারতাম জোনাকিবকে আওয়াজ করতেছে, মানে ওইসব দেখে আমি ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি। শাহিন ক্রিম এনে দিত, বলতো এটা হাতে লাগালে দাগটা উঠে যাবে, তাহলে সমস্যা নেই। এই জায়গাটা পুড়ছে, একটু ফুলে উঠে গেছে, এখন ইনজেকশনের জন্য যাব। শাহিনে বলছে ও কি ব্যথা পাবে, ব্যথা পেলে ইনজেকশন দিব না, মানে শাহিন গোনা যাচ্ছে যে ইনজেকশন আমি মারা যাবো ওরকম ভাব করতেছে। ডক্টর বলছে এক কাজ করো, তাহলে ইনজেকশন দিবা কেন, তোমার যখন এতই কষ্ট হবে তাহলে মলম নিয়ে নাও, আর আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এই হাত মালিশ করলে এই খোলা জায়গাটা নিচে হয়ে যাবে। তারপরে আমি দুলুর সাথে তো আমার সম্পর্ক ছিল অনেকদিন, আমি দুলুকে কখনো 1 টাকা দামের একটা চলকে তো কিনে খাওয়াইনি, কারণ টাকা দিয়েছি, কিন্তু দুলু সবসময় আমাকে কাপড় চোপড় যা খাইতে ইচ্ছা হয়, ওর কাপড়ের দোকান ছিল, আমাকে দিত।
শাহিন আমি 2টা শার্ট কিনে দিয়েছি, ও খুশি হয়েছে। আর আমার কাছ থেকে টাকাও নিয়েছে অনেক, যে মলম এনে দিব, তারপর দেওয়া হয়নি। মানে দেখা টেকা করলে আমি শাহিনের বিল কখনো শাহিনে দেয়নি, আমি দিতাম, কারণ ভাবতাম ও একটা স্টুডেন্ট, ওর টাকা পাবে কোথায়। তারপর দুলু আমাকে ফোন দিতেই তাকে একদিন আমি আবার চলে আসলাম দুলহান বিউটি পার্লারও। দুলু আমার ম্যাডামের সাথে ওর সম্পর্ক একটা তৈরি হয়ে যায়। তার মানে আমি বাসার যা করি, মানে ফোনের কথা বলি, সব তথ্য ম্যাডামের কাছ থেকে নেয়। আমি যখন দুপুরে বাসা চলে আসতাম খাওয়ার জন্য, ম্যাডামে ফোন করে ওকে দোকানে নিয়ে বলবো যে দুলু বাবা তুমি জানো না তুমি কার লোক ধরেছো। দুলুকে বলতো? হ্যাঁ বলতো। দুলুর সঙ্গে আপনার ম্যাডামের পরিচয় হলো কিভাবে? হ্যাঁ যে আমি দুলহান বিউটি পার্লারে আবার চলে যাই, আর আমার ম্যাডামও ছিলেন, মানে একটু টাকাওয়ালা দেখলে এরকম করতেন। তারপর দুলুকে উনি মনে মনে ভালোবেসে ফেলছেন। দুলু তো আংটি রাখেন, আমার কাছে রাত ম্যাডাম যাবেন, গিয়ে দুলুকে লাইনও রাখবেন। আমার ম্যাডাম আমার কাছে এসে আমার একটা বয়ফ্রেন্ডকে আমার কথা শোনাচ্ছেন, সেটা তো আমি বুঝতে পারবো না। বালিশের কাছে আমার ওনার ফোনটা রেখে যাবেন। তো আমি তো শাহিনের সাথে কথা বলতেছি, সব ধরনের কথা বলতেছি, দুলু শুনতো। উনি রাত প্রায় 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর আসবেন, এসে বলবেন সুমি মা ঘুমিয়ে গেছো? আমি বলছি না আংটি হয়ে গেছে। পরে আমার কাছে আসবেন, এসে বুঝতে পারতাম যে উনি বালিশের কাছে হেলান দিয়ে বালিশ হাতাচ্ছেন, কিন্তু ফোন যে সেটা আমি জানতাম না। এইরকম 15-20 দিন হয়েছে। দুলু আমাকে বললে তুই জানোস তোর সব ধরনের তথ্য পাই কিলা? আমি বললাম কিলা? তোর ম্যাডাম যে বালিশের কাছে তোর ম্যাডাম মোবাইল রাখে সব কিছু শোনায়, তুই কি জানোস? আমি বললাম না। পরে আমি দেখতাম যে কে আমাকে সিনজিদি ফলো করে, কিন্তু কে করে সেটা আমি জানতাম না। আমি যখন দুলহানে 3 মাসের কাছাকাছি হয়ে গেল, তখন আমি আসছি বাসাতে খেয়ে, একটা সিনজি অনেক দূরে ছিল, আমাকে দেখে খুব স্পিডে সিনজিটা চালাইছে, আমার কাছে এসে আবার স্লো হয়ে গেছে। তার মানে আমার ভিতরের মধ্যে একটা ভয় জেগে গেছে, আবার সেম স্প্রে বাইর করছে। একটা ছেলে ছিল, আমি ছেলেটাকে স্পষ্ট বুঝতে পেরেছি, ছেলেটা অনেক সুন্দর ছিল, অনেক লম্বা ছিল, কিন্তু ছেলেটাকে আমি কখনো দেখিনি। একে দেখে আবার নিচু হয়ে গেছি। নিচু হওয়ার সাথে সাথে আবার একটা গেট ছিল, গেটের মধ্যে সব পানিগুলা পড়ে গেল। গেটের দিকে তাকিয়ে দেখতেছি গেটের রং পড়তেছে, আমার পিঠে পড়ছে, জায়গাটা ফুলে উঠছে, কিন্তু মানে বুঝাতে পারতেছি না। মানে এটা পড়ার পরে আপনার মধ্যে হয় না চলতেছে বা না, মানে কিছু না, সব তো আমার কাপড়ে পড়ছে। আচ্ছা, তাহলে কাপড়টা সব ছিদ্র ছিদ্র হয়ে গেছে। আমি এই কাপড় কিনে পার্লারে গেছি, গিয়ে আমি কান্না করে সবাইকে বলতেছি দেখো আমার সঙ্গে এইসব কেন হচ্ছে। ওরা বলছে তুমি এক কাজ করো, তুমি কাপড়টা চেঞ্জ করে নামাজ 2 রাকাত পড়ো, আল্লাহর কাছে কোনো মাপ চাও দাও। এটা কে বলছে আপনাকে? আমার একটা পার্লারের বিউটিশিয়ান আপু বলছে তাহলে এক কাজ করো, তুমি পার্লার সিলেট ছেড়ে দাও, তোমার সঙ্গে হয়তো কোনো বড় ধরনের শত্রু রাখছে, তোমার ক্ষতি করবে, কিন্তু দেখো তোমার যদি বড় ধরনের কিছু হতে পারে। আমি বলছি না আপু, আমি দেখি চলে যাবো। এইরকম একটা ঘটনা আপনাকে ফার্স্ট টাইম করলো ট্রাই, সেটা সাকসেসফুল হলো না, সেকেন্ড টাইম ট্রাই করছে, সেটাও সাকসেসফুল হলো না, আপনার সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল না? কে করছে, কিভাবে করছে? আমি ভাবতেই পারিনি যে আমার কোন দুশ্মন। আমি এটাই ভেবেছি হয়তো ছেলেরা ফাজলামি করতেছে, মেয়েদেরকে রাস্তা পেলে এরকম কিছু ভয় দেখাচ্ছে, আমাকে কেউ ভয় দেখাচ্ছে। আমি কিভাবে পুলিশের কাছে যাবো? আমি তো লোক চিনি না, কার বিরুদ্ধে কি করব? তাই আমি ভাবছি এই পার্লার ছেড়ে আমি ঢাকায় চলে আসবো। ঢাকায় একজন ভাই আছেন, ওয়ারির জায়গাটার নাম, উনি একজন মিডিয়ার কাজ করেন, ওনাকে আমার স্বপ্ন সবকিছু বলছি যে আপনি আমি এরকম নায়িকা হতে চাই। উনি বলছেন সমস্যা নাই, তুমি আমার পার্লারে আসো। আমি বলছি আমি 12,000 স্যালারি পাই, খাওয়া টাকা সব মালিকের, আর আমার স্বপ্ন দিকে একটু সাহায্য করবেন বলছেন। তাহলে আমি প্রিপারেশন নিচ্ছি যে আমি এই পার্লারটা ছেড়ে দিব। এখন তো আমার ম্যাডাম পাগল হয়ে গেছে, আমি যে পার্লার ছেড়ে দিব, আমার মতো মেয়েরা পুরো 20-25 হাজার টাকা স্যালারি পাবে, কিন্তু আমি তো কম টাকা করতেছি, কারণ আমি একটু ভালোবাসা পাই দেখে। ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আবার আমার মন্দই করতেছেন। তারপর দুলুর কাছে উনি অনেক ধরনের আমার রিপোর্ট দিচ্ছেন যে সুমি এই ছেলের সাথে দেখা করে, কিন্তু কিচ্ছু করি না আমি। বিশ্বাস, আমি মেয়ে ভালো না, খারাপ মেয়ে, তুমি এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছ বাবা, ও খারাপ মেয়ে। তো দুলুকে বললো তুমি যদি বিশ্বাস না করো তাহলে ওর কাছে যে 2টা ফোন আছে, তুমি আজকে রাত আমার বাসার যখন যাবো, তুমি আমার বাসার গেটের সামনে দাঁড়া থাকবা সিএনজি নিয়ে, তখন তুমি বিশ্বাস করতে পারবা। ওখান থেকে ও সিএনজি নিয়ে বাসার সামনে কারা, তুমি বাসার সামনে কেন? বললো তোর ব্যাগটা দে। আমি বললাম ব্যাগ দিব কেন? কিন্তু এই দিন আমি এক ফোনের মধ্যে 2টা সিম ঢুকাল ছিল, প্লাস একটা ফোন আমার অফ ছিল পার্লারে। তো বললো তোর ফোনটা দে, তোর কাছে 2টা ফোন আছে। আমি কই এই দেখো আমার একটা ফোন, 2টা ফোন কোথায় আসবে? পরে আমার চুলের মধ্যে ধরছে, আমি ওকে আমার মোবাইলটা দিয়ে দিছি। এখন ওকে বলছে তুমি বিশ্বাস করো না, দেখো আমার ফোনে একটা নেটওয়ার্ক, কিন্তু একটা নেটওয়ার্ক আমি এমনিতেই রাগ করে কিসের জন্য অফ করে দিয়ে দিছিলাম, শাহিনের সাথে রাগ করে। শাহিনের সঙ্গে তখন রিলেশন ছিল, ওর সেটার ভিতরে 2টা সিম আছে।
তখন থেকে ও কথা বলে বলে ব্যাটারি খুলতে থাকে, ফোনের ব্যাটারি খুলে দেখে 2টা সিম। তার মানে আমার সিএনজি খুব মারামারি করছে, আমাকে চুলো ধরে টানছে, তাকে নিচে লামাইয়া লাত্তি উত্তি দিছে। সিএনজি ড্রাইভার বললো ভাই তাক, আর ওকে মারার দরকার নাই, চলেন। ও সিএনজি হয়েছে পরিচিত ফ্রেন্ড এটা। তারপর ও চলে গেল। আমি বাসায় এসে খুব কান্নাকাটি করিলাম না, আমার এই মাসটা কবে পূর্বে আমি এই জায়গা থেকে চলে যাব। মাসটা তো আর পড়তেছে না, ডিসেম্বর মাসটা আমার যা মনে হচ্ছে 1 বছর। জানুয়ারির 1 তারিখ আমি পার্লার ছেড়ে দিব। আমার ম্যাডাম শুধু একটা পরে একটা আমার বিষয়ে খারাপ খারাপ কথা বলে যাচ্ছেন। ও দিন দিন আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, রাস্তাঘাটে মারধর করবে, খালি ফলো করে, খালি সন্দেহ করে, এইসব ওর বেড়ে যাচ্ছে। এখন শাহিনকে বললাম শোনো তুমি আমাকে বিয়ে করবা? ও বললো তাহলে আবার ঢাকা যাওয়ার 2 মাস পরে তোমাকে আমি কোড ম্যারেজ করে ফেলবো। মেট্রিকের পরীক্ষা দিয়ে দিলে আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে সেই কলেজে তোমাকে ভর্তি করে দিয়ে দেবো। তাইলে একটা সিদ্ধান্ত আসলাম, আমি বিয়ে করে নিব, তাতে দুলু আমার জীবনে আসবে না। দুলুর সাথে আমার ডিসেম্বরের 22 তারিখ একটা কথা হয়। দুলু আমাকে একটা কথা বলেছে, সুমি তুমি আমাকে বিয়ে করবা? আমি বলছি না। বলে তুমি যেটা করছো, যে মডেলিং করছো, এগুলা ছাড়বা? আমি বলছি না, আমি এগুলা ছাড়বো না। বলছে তুমি জানো এই যে মিডিয়ার জগৎটা কিরকম? আমি জানি, আমার স্বপ্নের জন্য আমি সব করতে পারি, তুমি দেহ দিতে পারবা ছেলেদেরকে? আমি বলছি অবশ্যই, আমার স্বপ্ন তো পূরণ হবে। এগুলো আপনি বলেছেন? হ্যাঁ ওকে আমি বলেছি, কিন্তু এটা আমার মনের কথা না, ওকে আমি জাস্ট লাগানোর জন্য আপনি কথাগুলো বলেছেন। ওকে। তখন ও আমাকে একটা কোমরের মধ্যে একটা কিল মারলো আর একটা লাত্তি মারলো, পারলে বললো তুই আসলে খুব খারাপ মেয়ে, তোকে আমার জীবনে জড়াই আমি জীবনে খুব বড় ভুল করেছি বলে ও চলে গেল। আমাকে ফোন দেয়, আমার ম্যাডামের সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ম্যাডাম ওর জন্য পাগল হয়ে যায়, ছেলেকে প্রতিদিন ফোন দিবে। ও তো কথা বলে শুধু আমার খবর জানার জন্য, আমি কি করি না করি। যদি ম্যাডামের সাথে একটা সম্পর্ক রাখে তাহলে তো ম্যাডামে ওকে আমার সত্যি কথাটাই বলবে। হ্যাঁ, আর ম্যাডামে যে সব সত্যি বলে না সেটাও বুঝতে পারেনি। ম্যাডামে ওকে ভালোবাসার জন্য ম্যাডাম এসব করছে, ও বুঝছেনি। কিন্তু আমি ম্যাডাম আমাকে একদিন রাত বললো, সুমি তুমি আসলে আমার পার্লার ছেড়ে দিবা? আমি বললাম হ্যাঁ ম্যাডাম। বললো তুমি কোথায় যাবো পার্লারে? আমি বলছি আমি কোনো পার্লারে যাব না, আমার মার তো একটা মেয়ে হয়েছে। আমি এমনিতেই বললাম যে খেসকি করতে পারবেন না, তাই আমি কিছুদিন থাকবো, মাকে একটু সাহায্য করে আমি চলে আসবো, আপনার এখানে আসবো। উনি বিশ্বাস করেন, ভাবছে হয়তো আমি আসবো না, এই কথাই বলছি। কিন্তু আমি যে ঢাকায় যাবো লাস্টে ম্যাডাম শুনতে পাইলেন, পার্লারে যে মেয়েটা আমাকে কথা বলে দিয়েছে, কে যেন শুনছে, ও বলে দিয়েছে যে আমি ঢাকায় চলে যাব। সবকিছু জানিয়ে ওকে বুঝিয়ে বললেন যে ও সুমি ঢাকা চলে যাচ্ছে, বাবা তোমাকে ভুলে যাবে, তুমি এই মেয়ে ছেড়ে দাও। দুলু আমার সাথে কোনো কথাবার্তা বলেনি। ডিসেম্বর 5 দিন আগে ও আমাকে একটা ড্রেস গিফট করে, বললো সুমি এই ড্রেসটা আমি নিয়ে আসছি ঢাকা থেকে আমার দোকানের জন্য, ড্রেসটা তোমাকে খুব সুন্দর লাগবে, এই ড্রেসটা তুমি লং করে বানাবা। আমি বলছি আচ্ছা, আমি তো লং জামা পরি না, আমি শর্ট করে বানাবো। বলছে না তুমি লং বানাবা। ডিসেম্বরের 22 তারিখ আমি জামাটা সেলাই দিয়েছি, আমার চুলে এই কালারটা দিয়েছি, যেতে আমি কালার দিতে চুলে পছন্দ করি, কালারটা একটা বিউটিশিয়ানের হাতে দেওয়া। আমি আজ 8টার সময় গোসল করে বাইর হয়ে যাচ্ছি রাস্তার দিকে। আমার ম্যাডাম আমার হাতে 2টা আলুর ব্যাগ তুলে দিয়েছেন, আলু নিয়ে যাব। ম্যাডাম পিছিয়ে পিছিয়ে আমি আগে আগে। আমি রাস্তাতে অনেক উষ্টা খাচ্ছি, মনে হচ্ছে যে বাসার ভিতরে আমি জলদি যাব। মানে আমার ইচ্ছে হয়েছে যে আমি গেটের ভিতরে তার জায়গা দেবো। আমার মনের মধ্যে খালি ভয় লাগতেছে, কারণ আমি গাড়ি দেখলে আমি মনে হচ্ছে চমকে যাচ্ছে, এরকম একটা ভয় দেখাচ্ছে। তারপর আমি গেটের ভিতরে ঢুকলাম, পাশে দিকে হাতে ডাইন সাইডে দেখি একটা ছেলে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। মগ নিয়ে? হ্যাঁ, একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় সময় এই বাসা চুরি হতো, 2 মাস 15 দিন পর পর চুরি হতো বাসাটা। দুলু আমাকে একদিন রাত বলে চোর টুর আসলে যদি মানুষ দেখে তাহলে চোর দৌড় মেরে দেয়। আমার এই ছেলেটাকে দেখে আর মগ হাতে দেখে মনে হলো চোর। আমি কাছে গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে ছেলেটার মুখ দিকে তাকালাম। তারপর দেখি আমাকে কি গরম একটা বাতাস আমার মুখের মধ্যে এবং কি শরীরের মধ্যে রাখলো। একটা পানির মতন লেগে আমার শরীরে গরম বাতাস লাগলো, ধোঁয়া বাইর হইতেছে। আমি অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, আমার মাথায় সেন্স ছিল না। 5 মিনিট পর দেখি আমি একটা অন্ধকার রাস্তায়, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, জোরে জোরে কান্না করতেছি, কেউ নাই পাশে। আমার ম্যাডাম আমার সঙ্গে ছিলেন কিন্তু গেলেন কোথায়? আমি এখন বাসাও দেখতে পারতাছি না, চোখ সব ঝাপসা, ধোঁয়া উঠতেছে, গন্ধ হয়ে গেছে জায়গাটা। কিন্তু উপসহ রাস্তা তো সাইডে থেকে গাছ গাছালি, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি একটু পর চিল্লাইতে চিল্লাইতে বাসার ভিতরে ঢুকলাম। আমার ম্যাডামের বাসার দরজাটাও খুলে দেননি আমাকে, অনেক জোরে জোরে টামাচ্ছে, আন্টি দরজা খুলো, আমার চলতেছে, কেউ দরজা খুলেনি। 10-15 মিনিট পর দরজা খুলে, সবাই দরজার থেকে খুলে সবাই যার যে রুমও দরজা লাগিয়ে বসে থাকে।
আমার পাশে আসছে না, আমাকে কেউ একটু পানিও দিচ্ছে না আমার শরীরও। আমি জোরে জোরে চিৎকাচ্ছি, আন্টি আমার শরীর চলছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ওর কেউ আমাকে একটু পানি দেয়নি। আমি কি করব? আমার গার্জিয়ানকে আমার ম্যাডাম কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমার ম্যাডাম দুলুকে ফোন দিল, দুলু দেখি পরে তাড়াতাড়ি চলে আসলো উসমানী মেডিকেল। ও বললো আমার ম্যাডামকে। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা। মানুষের জিঘাংসা কত ভয়াবহ হতে পারে, মানুষ কতটা ভয়াবহ অমানুষ হতে পারে, সেটার বোঝার জন্য ওকে একবার দেখা উচিত। এই কারণে যে ওর ফেসটা কি হয়েছে এবং ও কি ছিল, আপনারা বুঝতেই পাচ্ছেন। ও একজন অ্যাসিড সার্ভাইভার। ওর উপরে 3 বার অ্যাসিড ট্রাই করা হয়েছে, প্রথম 2 বার সাকসেস হয়নি। ও আসলে যে ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে সেখানে ওকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। 3 বারের বার গিয়ে যারা চেষ্টা করেছে তারা সাকসেস হয়েছে। এবং ওর যে এখন বর্তমান কি অবস্থা সেটা দেখতে হলে আপনারা ফেসবুকে আসুন। আমি ছবি দিয়ে দিয়েছি, ছোট্ট একটা ভিডিও দিয়েছি। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। পেজটিতে লাইক দিলে আপনি লাইফ টাইম এখানে কানেক্টেড থাকতে পারবেন। আমি ফিরে আসবো ভেরি শার্প মাত্র 4 মিনিট পর। সুমি একটু কন্ট্রোল করুন নিজেকে, হ্যাঁ একটু কিভাবে করবো ভাই? আমার সুন্দর জীবনটা চটপট করে তছনছ হয়ে গেল, আমি বুঝতে পারিনি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আরো একবার আমন্ত্রণ প্রিয় শ্রোতা। 4 মিনিট পর আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 তে। আমি RJ কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সুমি রয়েছে আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্য নিয়ে। যারা জীবনের গল্প নিয়ে কিছু বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892। সুমি, তারপরে কি হলো? আর তারপর আমি কিচ্ছু বুঝতে পারিনি। পরে দেখি আধা ওই সময়টাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে একটু পানি টানি দেয়া বা এরকম কিচ্ছু দেননি। আমি পানি করছি, আমাকে কেউ পানি ডালেনি। উসমানী মেডিকেল গিয়েছি, শুধু জানছি এতটুকু, আমার জ্ঞান ফিরছিল। উসমানী মেডিকেল একটু শুধু শুনছি পুলিশ আসছে, সবাই ভিডিও করছে। কত সালের ঘটনা এটা? 2014 ডিসেম্বর 22 তারিখ। 2014 সালের ডিসেম্বরের 22 তারিখ। ওকে। তারপর আমার ফোনটা নেই আমার কাছে। ভাবলাম যে ফোনটা তো আমি দুলুর কাছে দিয়েছি, তো দুলুই ট্রিটমেন্ট সব আমার চালাচ্ছে সিলেট উসমানী মেডিকেল আমি যতদিন ছিলাম। তারপরে আমি বুঝতে পারতেছি না, পুলিশ জিজ্ঞাসা করছে তোমাকে কে দিয়েছে, কারণ আমি নিজের চোখে কাউকে দেখিনি। আমি বলছি একটা অচেনা ছেলে যাকে আমি জীবনে দেখিনি, এই ছেলে দেখেছি, কিন্তু কোথায় বাড়ি এইসব কিছু জানি না। কিন্তু দুলুই আমার উপর যে সেবা যত্ন করছে আমাকে। পুলিশ বলছে একটা তোমার এটা সত্যিকারের প্রেম, এত বিপদে তারপরে তোমার পাশে। পুলিশও বুঝতে পারেনি দুলু এই কাজ করেছে। আমি তো কখনো কোনোদিনও বিশ্বাস করি না যে দুলু এসব করবে। পুলিশ আপনাকে এটা বলেছে? হ্যাঁ। পুলিশ কিভাবে জানলো এটা? দুলুই আমার ওষুধ এনে দিচ্ছে, খাওয়াচ্ছে, বাথরুমে নিয়ে যাচ্ছে। আমার গার্জিয়ান হিসেবে কেউ নাই। আমার মামা আমার মাকে আসতে দিচ্ছে না। এমনকি পুলিশ জিজ্ঞাসা করছিল দুলু তোমার কি হয়, আমি বলছি আমি ওকে ভালোবাসি। বাদে লাস্টে বোঝা গেল পুলিশ আমাকে বলছে দুলুই আমাকে এসি দিয়েছে। কিন্তু আমি এই কথা বিশ্বাস করিনি, কারণ আমি যত সময় ধরে দুলুর মুখটাকে না শুনবো আমি বিশ্বাস করতে পারবো না। পরে আমাকে এসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে কিছু লোক যায় নিয়ে আমাকে ঢাকায় নিয়ে আসে। প্রায় 2-2.5 মাস ঢাকা মেডিকেল ছিলাম। এইখান থেকে আমি সোজা SF সার্ভাইভার ফাউন্ডেশনে চলে আসি। এখানে আসার পরে আমার চিকিৎসা হয়েছে। এমনকি তারপরে ওরা জিজ্ঞেস করছে কে অ্যাসিড দিয়েছে, আমি বলছি আমি জানি না, কিন্তু সব লোকে বলছে যে দুলু দিয়েছে। কিন্তু দুলুকে অ্যারেস্ট করা হলো, জেলও নেওয়া হলো। আমি তারপরে বলছি যে দুলু আমাকে অ্যাসিড দেয়নি, আমি জানি না, দুলু দিতে পারে না। একবার ওই বললে 3 বার না বলি, কারণ এটা বিশ্বাসের বাইরে।
আমি 1 থেকে 2 বছর পর্যন্ত চোখে কিচ্ছু দেখিনি। আমি আমার 2টা চোখ ডক্টর বলছে নষ্ট হয়ে গেছে। আমার বাংলাদেশের কোনো ডক্টর আমার চোখের রিস্ক নিতে চাচ্ছে না। এসি সার্ভাইভার ফাউন্ডেশন থেকে আমাকে চেন্নাই পাঠানো হয়। অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন আপনি যোগাযোগ করেন কিভাবে? কারা আপনাকে ওখানে পাঠিয়ে এই দেয়? যে তোমার ব্র্যাকের মাধ্যম থেকে। ওকে, তখন পুলিশ দুলুকে অ্যারেস্ট করে রেখেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তখনও দুলুর সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়নি? না, তারপর এই আমি চেন্নাই যাওয়ার পরে আমার অপারেশন একটা হয়েছে, হওয়ার পরে আমার চোখ একটু আলো ফিরে আসছে। আসার আগে ঢাকা মেডিকেল জেড কলেজ ছিলাম। 15 দিন পর পুলিশ আমাকে ফোন করে বলল যে সুমি, তোমাকে অ্যাসিড কে দিয়েছে তুমি জানো? আমি বললাম না। বললো যে তোমাকে দুলু দিয়েছে। আমি কই এটা বিশ্বাস না ভাই, আপনি হয়তো রিমান্ডে নিয়েছেন, ওকে স্বীকার করেছেন। বললো না, ও নিজের মুখে স্বীকার করছে, তুমি জানো আমি ওর উপরে কোনো হাত তো তুলিনি, ও নিজের মুখে স্বীকার করছে। আমি বলছি না, আপনি মিথ্যা কথা বলছেন ভাই, আমি এটা বিশ্বাস করি না। পরে উনি বলছেন বিশ্বাস না করলে বোন কিছু করার নাই, আমি এটা তোমার মাথা রাখতে হবে, দুলু তোমাকে অ্যাসিড দিছে। আমার মা জেনে গেল যে দুলু আমাকে অ্যাসিড দিয়েছে। আমার মা আসছে আমার সঙ্গে ঢাকায়। তারপর আমাকে নিয়ে আসা হয় এই সিআরপি এসি সার্ভাইভার ফাউন্ডেশন, এইখানে নিয়ে আসা হয়। এখানে অ্যাটেন্ডেন্স যারা আছে আমার সবাই যত্ন করতো। আমি মুখও তুলে ভাত খেতে পারতাম না। তারপরে আমার মা চলে গেছে, তো আমার খেতে হতো, হাঁটাচড়া করতে পারতাম না। তারপরে তো আমার মা নাই, আমার করতে হতো। আমার খুব কষ্ট লাগতো যে এই সময় আমার একটা গার্জিয়ান ছিল না। আমার জীবনে কোনোদিনও কি গার্জিয়ান আল্লাহ দেয়নি। খুব কষ্ট হতো যে এই অবস্থা থেকে আমার একা একা থাকতে হয়েছে, আমার পাশে কাউকে পাইনি। আমি সুস্থ থাকতে আমার মা বাবা ছিল না। আমার মনে হতো আমার পাশে সবাই আছে, কিন্তু অসুস্থ হওয়ার পরে যে মা বাপ নাই, মানে আমার যে অ্যাসিডে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে সেটা আমি কখনো ভাবিনি। তো এইটাই একটু ভাবতাম সবসময়, আমার জীবনে কি সত্যি কেউ নাই। তারপর দুলু তো জেলে, এই নিয়ে আমার খুব টেনশন চিন্তা। দুলুকে পুলিশ আন্তাজি কেন ধরলো? দুলুকে রিমান্ডও নিছে এর জন্য, না হলে দুলু এইসব করবে কেন? এইসব নিয়ে আমার মাথায় অনেক কাজ করছে, কিন্তু আমি তো সব জায়গায় বলে যাচ্ছি দুলু এইসব করতে পারে না। এই মেডিকেল সুবিধা পেয়েছি। আমার মা কয়েকদিন পর পর আসে, এসে আমাকে দেখে যায়। আমি আস্তে আস্তে সুস্থ হতে থাকলাম, কিন্তু আমি চোখে দেখি না। যখন বাথরুমে যেতাম একা একা হাতায় হাতাইয়া কমেন্ট মনে করে ফ্ল্যাটও বসে যেতাম। তাই রুমে আসতাম, দরজা মনে করে ওয়ালের সাথে ঢুস খেতাম। কখনো বিছনা শুতে পারতাম না, নিশ্চয় বিছনা বলে শুয়ে পড়তাম। অন্ধ জীবন যেহেতু কষ্ট আমি ভাবতে পারিনি কখনো। মানে তখন কি আপনি একেবারে পুরোপুরি চোখে দেখা অফ? আমি 1টা থেকে 1.5 বছর চোখে দেখিনি। কোথায় কোথায় লেগেছিল আপনার অ্যাসিডটা? আমার সম্পূর্ণ ফেসে, চোখে, 2 হাতে আর পেটে। মানে আপনার সঙ্গে যখন আমি কথা বলি, তারপরে এএসএফ এর অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনের কোন একজন ডক্টর আমার সঙ্গে কথা বলেছিলেন, আমি নামটা মেনশন করতে পারছি না। উনি আমাকে যেটা জানালেন যে আপনার শরীরে 23% বার্ন হয়েছে। হ্যাঁ, পুরো শরীরে 23%। আমার 2টা পাও ভালো, পেটে পড়েছে, 2 হাতে পড়েছে, মুখে পড়েছে, আমার মাথা পিঠ সম্পূর্ণ ভালো। মানুষের উপরে ডিপেন্ডস করে তো সবসময় ভাত খাওয়াইয়া দিবে না, নিজেরটা নিজে খেতে। এই 2 হাতে আমার ব্যান্ডেজ ছিল। আমি ভাত বেঁকা করলে সোজা করতে পারতাম না, সোজা করলে বেঁকা করতে পারতাম না, খুব কষ্টে খেতাম। অথচ আমার মার কথা খুব মনে হতো যে আমার মা থাকলে তো আমাকে খাওয়াইয়া দিত, মাথা আশ্রয় দিত। কিন্তু এই এসএফ এ থাক না, আমি একটু সুবিধা পেয়েছি, সবাইকে কাছে পেয়েছি। এএসএফ এ আপনি গেলেন কবে? তারপরে 2015 সালের মানে 2 মাস পরে আমি চলে গেছি এসএফ এ। ওকে, ওরা নিয়ে গিয়ে কি করলো আপনাকে? ওরা নিয়ে আমাকে চিকিৎসা দিল, চোখের চিকিৎসা, এমনকি চোখের জন্য যে আমাকে চেন্নাই পাঠালেন ইন্ডিয়া। 50% আশা দিলেন যে না, একটু ভালো হওয়ার আশা আছে। একটা অপারেশন হলো, ডক্টরও খুব খুশি হয়েছেন যে অপারেশন করছেন। বললেন যে না, তোমার চোখের আলো একটু ফিরে আসছে, আল্লাহর কাছে এটাই শুকর, আলহামদুলিল্লাহ। আমার মনে হলো যে আমি একটু চোখে দেখতে পাচ্ছি, তাহলে আমি পার্লারে চাকরি করবো। এই অসুস্থ অবস্থায় মিরপুর 1 নম্বরে একটা মালিকের পার্লারে আমি চলে যাই। ওকে, মাস ছাড়া রমজানে এই পার্লারে কাজ করি, করে আমার চোখ আবার সমস্যা করে। আপনি কাজ করলেন মানে আপনার এই ফেস নিয়ে কিভাবে আপনি কাজ করলেন? সাধারণ মানুষের মধ্যে যাওয়ার সম্ভব না। না, আমি মালিককে বলছি আমার সমস্যার কথা। আমি মনে হলো যে আমি পার্লারে চাকরি করলে আমি খুব সুখে থাকবো, মানে আমার মনে এত কষ্ট দল হয়েছে, মনে হচ্ছে পার্লারে চাকরি করলে আমি খুশি। শুধু মনটাকে খুশি করার জন্য আমার চোখটা খারাপ করে দিয়ে দিলাম। আবার এই এসএফ এর সবাই আমাকে নিতে আসছে, আমাকে নিবে চোখের জন্য চেন্নাই। আমি যাব না, পার্লারে চাকরি করবো। ওরা
অবস্থায় আমাকে খুব টানাটানি করে তুলা দিয়ে গাড়িতে নিয়ে এসে আমাকে আবার চেন্নাই পাঠানো হয়। ডাক্তার বেশি দেখে আমাকে খুব কষ্ট পেয়েছে যে তোমার চোখটা আমরা ফিরিয়ে একটু আনলাম, আবার খারাপ করে দিয়ে দিলা। পরে আবার ডাক্তারে কি অপারেশন আবার করতে হয়েছে। করার পরে আবার বলে দিয়েছে, সুমি তুমি আবার নিয়ম কারণ মেনে চলবা। আবার আমি নিয়ম কারণ মানিনি, কারণ এই যে কান্না করি এর কারণে আরো খারাপ হয়ে গেল। এখন আর আমি চাইতে পারতাছি না। আপনার মা এসেছিল আপনার কাছে এই ঘটনা ঘটার পরে? মা এসে 2-3 মাস থেকেছিল। এখন মার বাড়িতে নিতে চাইলে মামুই বলে যে না, তোমার মেয়েকে যদি আমার বাড়িতে আনি আমার বাবা মা সহ আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়ে দিবে, তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তুমি তোমার মেয়ের সঙ্গে থাকো। আমার জন্য আমার মার লাইফটা নষ্ট হবে সেটা আমি চাই না। তারপরে এসএফে থাকার পরে 2 বছর থাকছি। ওরা আমাকে সিলেট বাগবাড়ির আশ্রমে দিয়ে দেয়। 6 মাস এখানে থাকবো, কিছু কাজকর্ম করব। যে কাজ ওরা বলছিল কম্পিউটার কাজ আছে, সেলাই কাজ আছে, কিন্তু সেলাই করতে অন্য লোকজন, কিন্তু আমি তো সেলাই করতে পারবো না। তার মানে আমার 6টা মাস এরকমই চললো, খেয়ে ঘুমাইয়া। তারপর আমি আবার এসএফে চলে আসলাম যে আমি এখন কিভাবে খাবো, কি করব। আমার জীবনটা তো পুরাই শেষ হয়ে গেল। দুলু জামিনে বাইর হলো, আমি কোর্টে গিয়ে দাঁড়ালাম। দুলু জামিন দিল কিভাবে? আমি কোর্টে গিয়েছি, দুলুর মুখ থেকে শুনতে চাই সত্যি কথাটা। আচ্ছা, যে দুলু আমাকে পুলিশ আপনাকে কি বলেছিল, কি কারণে দুলু মেরেছে? দুলু যে এই কথা বলেছে যে আমাকে নিয়ে বারবার ঘুরাতে হয়, বেড়াতে হয়, তাই এটা দুলুর পক্ষে সম্ভব না। তাই ভাবছে অ্যাসিড দিয়ে দিলে সুমি সরে যাবে। আর দুলুর মুখ থেকে শুনছি এই কথা। আমি চেয়েছিলাম যে তুই যদি একটু অ্যাসিড দিয়ে দেই তাহলে তো তুই নায়িকা হতে পারবে না, তোর মিডিয়ার সাথে কোনো কালেকশন থাকবে না, তুই আমারই বউ হবে। দুলু এটা বলেছে? হ্যাঁ, একটু অ্যাসিড দিয়ে দিলে মুখের মধ্যে একটা স্পট হয়ে যাবে। মুখের মধ্যে দুলু বলেনি, দুলু বলছে যে ছেলেটাকে অ্যাসিড দেওয়ার জন্য বলছে। ওকে বলছে যে তুমি শরীরের বডির মধ্যে হাতে বা পায়ে দিয়ে দিলে ওর তো একটা খুঁত থাকবে। আর ও ছেলেটা নেশা করে আমার ফেস টু ফেস মুখে মেরে দিয়েছে। ওকে, মানে ঘটনা হচ্ছে যে ছেলেটাকে এই অ্যাসিডটা দিতে বলেছে সেই ছেলেকে সে বলেছে যে কোনো একটা জায়গায় অঙ্গহানি করে দিতে, যাতে করে ও মিডিয়াতে কাজ করতে না পারে, মডেল না হতে পারে, তাই কি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু যে ছেলেটা এই কাজটা করেছে সে বেসিক্যালি নেশা করতো এবং 30,000 জন্য 30,000 টাকা নিয়ে, এবং সেই ছেলেটা আপনাকে ডিরেক্টলি মুখে মেরে দিয়েছে। হ্যাঁ। ওকে, তারপর আমি দুলুকে জিজ্ঞেস করলাম, তার থানাতে গিয়ে জিজ্ঞেস করলাম দুলুকে দিয়েছে। দুলু বললো হ্যাঁ আমি দিয়েছি। আমার তখন খুব কষ্ট লাগলো, মনে হলো যে আমার আসমান ভেঙে মাথায় পড়ে গেল। যার সাথে আমি বলতে মানে আমার জীবনটাই শেষ করে দিলাম। ওর সাথে তো বলতে পারলে একটা খারাপ সম্পর্ক আমার জড়ে গেছিল। ও তো জানতো যে আমার ফ্যামিলি বলতে কেউ নেই, কিন্তু ও আমার সুখটা আর একটু আনন্দটা দেখতে পারলো না, এর জন্য কেসে দিয়ে দিল। কিন্তু আমি মনে মনে অনেক ভাবছি, অনেক মানুষ বলছে যে ওকে শাস্তি সাজা আমি চাইবো, ওদের ফাঁসি চাইবো, কিন্তু জায়গা থেকে আমি ফিরবো তার আগে প্রিয় শ্রোতা আপনাকে একটা কথা আমি বলতে চাই। বিষয়টা হচ্ছে দেখেন, এখানে দুলু যে ছেলেটাকে ও লাভ করতো সেই ছেলেটা ওর জীবনের প্রথম লাভ, শারীরিক সম্পর্কের দিক থেকেও তাই, মনের দিক থেকেও সেই অর্থে তাই। কারণ আগের যে সম্পর্কগুলো ছিল সেই সম্পর্কগুলো থেকে সে সামহাও ব্যাটে বলে সমান হয়নি। এবং এই দুলু ছেলেটার দিকে সে এমন একটা সময় এসেছিল যখন সে মারাত্মকভাবে দুটো ছেলের কাছ থেকে কষ্ট পেয়েছে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ও অন্য যে কোনো সম্পর্কে জড়াতে গিয়েছে দুলুর কাছেই বারবার ফিরে এসছে আঘাত পেয়ে, কারণ ওটা ওর নির্ভরতার জায়গা ছিল। দুলুর জায়গা থেকে ফ্যাক্ট এটাই ছিল, যেহেতু দেখতে সুন্দর, যেহেতু মডেলিং করে, সুতরাং ও এই লাইনে চলে গেলে ওকে আমি পাবো না, ওকে যেভাবেই হোক আমার পেতে হবে, যেভাবেই হোক আমার কাছে রাখতে হবে। সেটাকে আপাত দৃষ্টিতে লাভ মনে হলেও সেটার মধ্যেও এক ধরনের ভয়াবহ রকমের অপরাধ আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই মেয়েটির অ্যাসিড ভিকটিম হওয়া। বিষয়টা যদি এরকম হতো, দুলুকে এই মেয়েটি ঠকিয়েছে এবং দুলু তার অমানুষ্যত্ব যেটা সেটা বের করে জিঘাংসার ফসল হচ্ছে এই অ্যাসিড ভিকটিম হওয়া, যেটা হয়তো বা খুব সহজ সরল ভাবেই আপনি মনে করেছেন। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে এরকম যে দুলু ওকে অ্যাসিড দিয়ে নিজের জীবনে পেতে চেয়েছে। ইটস ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। মানে আমি যে বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, মানে এত বেশি নাটকীয় হবে আমি কখনো চিন্তাও করিনি। অ্যাসিড দিয়ে ওকে পেতে চেয়েছে নিজের জীবনে, অ্যাসিড দিয়ে ও যে অন্যের জীবনে চলে গেছে, ওকে আর কারো কাছে হতে দিবে না, কারো কিছু হতে দিবে না, সেরকম ঘটনা আমাদের সমাজে ঘটে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে না, তোমাকে অ্যাসিড দিচ্ছি মানে হচ্ছে কোনো একটা জায়গা কোনো একটা অঙ্গহানি করে দিচ্ছি যাতে করে তুমি অন্যের হতে না পারো, যাতে করে তুমি মডেলিং করতে না পারো, যাতে করে তুমি নায়িকা হতে না পারো, তোমার চেহারার খুঁত থাকবে এবং তোমাকে আমি বিয়ে করতে পারি। মানুষ কতটা আজব ক্যারেক্টারের হতে পারে, মানুষ কতটা অমানুষ হতে পারে, এবং এই অমানুষ আমাদের সমাজে বিরল না। এরকম অমানুষ আমাদের ঘরে বাইরে অনেক জায়গাতেই আছে, কিন্তু এই অমানুষত্বের রেজাল্ট ভালো হয় না। আজকে সুমিকে কোনোভাবেই জাস্টিফিকেশনের পাল্লায় মাপার কোনো সুযোগ নেই। ও যে
বড় রকমের ধাক্কা খেয়েছে। দুটো ধাক্কা, একটা হচ্ছে ফ্যামিলি ছাড়া মানুষ হওয়া, মনের মধ্যে স্বপ্ন নিয়ে আমাদের সামাজিক নানা ধরনের বিড়ম্বনায় পড়া, ফ্যামিলি ছাড়া একটা মানুষের প্রতি ডিপেন্ড হওয়া, সেই মানুষের কাছ থেকে বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত হওয়া, এবং সেই মানুষটা তাকে ধরে রাখতে গিয়ে তাকে অ্যাসিড ভিকটিম বানানো। সো ভেরি কমপ্লেক্স স্টোরি। এই মেয়েটির বয়স 20 বছর। 20 বছরেও দুনিয়ার সবচেয়ে নির্মম পরিস্থিতিকে ফেস করছে। আপনারা কোনোভাবেই সুমির কোনো বিষয় নিয়ে কখনোই কোনো প্রশ্ন করবেন না যদি আপনি মানুষ হন। আমি একটা ছোট্ট বিরতি নেব এবং এই বিরতির পর সুমি যে কাজটি করেছে সেটা যদি আপনি জানেন, আপনি তাকে স্যালুট করবেন। আপনি মানতে পারেন আর না পারেন, দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি। এই হ্যাঁ সুমি, তারপর কি হলো? তারপর ওর কাছ থেকে জানার পরে আমি কোর্টে একবার উঠি, পার্সোনাল উকিল তুলে একবার উঠি, আমার কেসটা সরকারবাদিক, তাই আমি পার্সোনাল ভাবে উঠি। ওঠার পরে জজ সাহেবের সামনে এই কথাটাই আমি বলেছি যে ও তো নিজের মুখে স্বীকার করেছে, যদি ও স্বীকার করতো না তাহলে আসামিকে সেটা কোনো দিনও বাইর হতো না। ও নিজেই স্বীকার করেছে, নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছে। ওকে নিজে গিয়ে ধরা দিয়েছে? হ্যাঁ, কিন্তু আমি ওর কাছ থেকে অতটুকু জানতে পেরেছি যে ও আমাকে খুবই ভালোবাসতো। তাই আমি কোর্টে এই কথাই বলছি যে আমি তো প্রথম দেখেছি না কে বা কারা আমাকে অ্যাসিড দিয়েছে, পরে আমি জানতে পেরেছি দুলুই দিয়েছে। আমি দুলুর মুখ থেকে নিজের কানে শুনতে পেরেছি দুলুই দিয়েছে। দুলুই পারলে তো পালিয়ে যেতে পারতো, আমার চিকিৎসাটা ফার্স্ট টাইম দুলুই চালাইছে। তো ওর কারণে আমি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশনে আসছি। আমি যদি এই কানে না নিয়ে আসতো তাহলে আমি চিকিৎসার কারণে মারাই যেতাম। ওই নিয়ে আসছে এই জায়গায়। আমার এমন কোনো গার্জিয়ান ছিল না যে আমাকে এই মেডিকেল নিয়ে আসবে। ওর জন্য আসছি, ওর জন্য আজ আমি সবকিছু পেয়েছি। আমি ওকে মাফ করে দিয়ে দিলাম, আপনারা ওকে ক্ষমা করে দেন। এটা কোর্ট মানতে চাচ্ছে না, ওর মাপ পেপারটা কোর্ট মানতে চাচ্ছে না। কোর্ট ওর শাস্তি চাচ্ছে। কোর্ট বলছে সেটা মাপ হতেই পারে না। তুমি নিজেকে দেখো তোমার কি করেছে, ওর ফাঁসি হওয়া উচিত, এটা বলেছে। কিন্তু আমি কোর্টের সবার কাছে, জজ সাহেবের কাছে। আপনি যেই কাজটা করবেন এটা কি কেউ আপনাকে কোনোভাবে বলে কয়ে এই কাজটা করিয়েছে? দুলু আপনার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে? না, দুলু চেয়েছে তুমি যদি আমার ফাঁসি না চাও, আমার শাস্তি না চাও, আমি নিজে কোর্টে দাঁড়িয়ে আমার শাস্তি চাইবো, কারণ আমি যে অপরাধ করেছি তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু তুমি একটা কথা শুনে রাখো, তোমার যে এত বড় ক্ষতি হবে সেটা আমি কখনো কোনোদিনও ভাবিনি। আমি ওকে এরকম বলিনি। তুমি আমার শাস্তি চাও নাই চাও, আমি চাইবো আমার শাস্তি। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট। ঘটনাটাকে আপনারা সত্যি না মিথ্যা মনে করবেন আমি জানি না, তবে আগের দুইবার যে ট্রাইটা হয়েছে, যে পরিমাণ ক্ষতি ওর হয়েছিল, খুব ছোট করে একটু গায়ে লাগছে, এই দুটো ঘটনা যদি আমরা মাথায় নিই তাহলে আমাদের দুলুকে সত্যি মনে করতে হবে। আগের দুটো কেসে কি দুলুর ছিল? হ্যাঁ, এই দুটোই দুলু ছিল। এই দুটোই দুলু ছিল। তার মানে ও যে অল্প করে ক্ষতিটা করতে চেয়েছে, এটা আগের দুটো ঘটনার সাথে যদি মিল খুঁজি আমরা তাহলে সেটা বিশ্বাস করতে হবে যে হ্যাঁ অল্প করে ক্ষতি করতে চেয়েছিল। ওকে, তারপর কি হলো? তারপর কোর্টে আমি ওকে মাপ দিলাম, কিন্তু কোর্ট ওকে মাপ দিচ্ছে না। কোর্ট ওকে শাস্তি চাচ্ছে, কিন্তু দুলু বলছে তুমি আমার শাস্তি চাও, আমি চাই আমার শাস্তি হোক। আমি তোমার যে ক্ষতি করেছি কোনোদিনও মাপ পাবো না, আমি জানি। আমি অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে কি বলা হচ্ছিল? অ্যাসিড সার্ভাইভার ফাউন্ডেশন থেকে বলা হচ্ছে যে ওরা তো সব মিলিয়ে চাচ্ছেন যে তার শাস্তি হোক। ওকে, কিন্তু আমি শাস্তি চেয়ে কি করবো ভাইয়া? আপনারা হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, কারণ ওকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আমাকে তো আর শয়তান সৃষ্টি করেনি, আমাকেও আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আমি কিভাবে ওর ক্ষতি চাইবো? কোনোদিনও আমি পারবো না। কোনো মানুষ আজ পর্যন্ত আমাকে যারা ক্ষতি করেছে, আমি চাইলে আমার ম্যাডামকে আমি আসামি দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ আমি আমার আল্লাহর উপর বিশ্বাস করে আছি যে এই পৃথিবীতে যদি আল্লাহ আমার বিচার না করে, মরণের পরে আমারও প্রশ্ন হবে, তারও প্রশ্ন আল্লাহ অবশ্যই করবেন। কিন্তু আমি যদি ওদের সঙ্গে খারাপ কিছু করে থাকি আর এর বিনিময়ে যদি আমার এইটা হয়ে থাকে, আল্লাহ আমাকে মরণের পরে কেন এই পৃথিবীতে আরো কঠিন ভাবে শাস্তি দোকা। তারপরে আমি খুশি, কারণ আল্লাহ তো আমার জীবনটাও তো শুরু করেছেন দুঃখ দিয়ে। আল্লাহর জীবনের সব দুঃখ আমাকে নিয়ে শুরু, তাই আমি খুব খুশি। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার চোখের অবস্থা এমনিতেই খুব খারাপ। আমি তো এমনিতে অন্ধ হয়ে গেছি ভাইয়া। আপনি খুব অল্প ক্ষীণ আলো দেখেন, আপনি কান্নাকাটি করে প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করেন। আমি রাস্তাঘাট নিজে চলতে পারি না, আজ নিজের পছন্দ খাবার খেতে পারি না, আজ আমার প্রিয় পার্লারের চাকরি আমি করতে পারি না, আমার স্বপ্ন নাই খাওয়া এটাও করতে পারছি না। ভাই
আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। আমি আপনাকে একটু অনুরোধ করছি, আমি কাউকে কখনো কান্না থামাতে বলি না আমার অনুষ্ঠানে, কারণ আমি বলি যে মন খুলে বলো, এবং যদি কাঁদতে ইচ্ছে করে তো কাঁদো, কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, কারণ আপনার চোখের যে ক্ষীণ আলো, যেই ক্ষীণ আলোতে আপনি খুব কাছে মোবাইলটা ধরে দেখেন, এটুকু ক্ষতি হবে আমি চাই না। প্লিজ আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন। এবং প্রিয় শ্রোতা, ওকে একবার দেখলে বুঝবেন যে মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা কতটা ভয়াবহ হলে, মানুষের ভুল কতটা ভয়াবহ হলে একটা জীবন শেষ হয়ে যেতে পারে। আমি দুলুর কষ্ট কোনোদিনও মেনে নিতে পারবো না, কারণ দুলুকে আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। শেষ পর্যন্ত দুলুর কি হয়েছে? শেষ পর্যন্ত দুলু জামিনে আছে। ও আমাকে বিয়ে করতে চাচ্ছে। জামিন পেলো কিভাবে? আপনার কথা অনুসারে সে জামিন পেলো? হ্যাঁ, কিন্তু ও আমাকে বিয়ে করতে চাচ্ছে, এমনকি বিয়ের সবকিছু চলছে, কিন্তু আমার পরিবার এরা কথাবার্তা চলছে, কিন্তু দুলু আমাকে বিয়ে করুক বা নাই করুক, আমি দুলুর শাস্তি এই জীবনে কোনোদিনও চাইতে পারবো না, কারণ আমার জীবন থেকে বেশি আমি দুলুকে ভালোবাসি। আর দুলুর শাস্তি হোক এই জীবনে আমি চাই না, কারণ ও মুক্ত আকাশে উড়ুক, মুক্ত আকাশে খাওক, চলক, এটাই চাই। আমার আসামি সর্বমোট 5 জন। 5 জনের মধ্যে অলরেডি 4 জন জামিনে আছে, একজন জেলে আছে। কে সে? সে হচ্ছে অলি, যে অ্যাসিড দিয়েছিল আমাকে, যে আসলে ড্রাগ নিত। হ্যাঁ। ওকে আপনি জেলে রেখেছেন কেন? আমি তো আর ওকে বাইর করতে পারবো না, কারণ বাইর করতে অনেক টাকা লাগে। আমার কাছে যদি টাকাটা থাকতো আমি নিজেই বাইর করে ফেলতাম। কেন বের করতেন? এই যে ফার্স্টে বলেছি, আমার জন্য কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষ কষ্ট পাক। ভাই, জীবনে মানুষ কতদিন বাঁচে? 60-70 বছর, বা ধরলাম 70-80 বছর, এর বেশি বাঁচবে না, মানুষ মরে যাবে। কিন্তু আমার জন্য একজন মানুষের, ওদেরও তো স্বপ্ন থাকতে পারে, তারা না আমার যেমন স্বপ্ন ছিল ওদেরও স্বপ্ন আছে। এই জেলখানার মধ্যে ওদের স্বপ্ন ভেঙে যাও, আমি এটা কখনো কোনো দিনে চাইবো না ভাই। দুটো স্টোরি বলে আজকের এই হ্যালো ইট-নাইট 2-0 শেষ করতে চাই। একটা গল্প এরকম শুনেছিলাম, আমেরিকাতে নাকি এরকম একটা ঘটনা ঘটেছিল। একজন বাঙালিকে কোন একজন আমেরিকান শ্বেতাঙ্গ গুলি করেছিল বা কিছু একটা হয়েছিল ওকে মেরে ফেলার জন্য। আমি পুরো স্টোরিটা মনে করতে পারছি না, হয়তো অনেকেই মনে করবেন আজকে যারা স্টোরিটা শুনছেন। এবং ওই ভদ্রলোকটা বেঁচে যায়, ওই বাঙালি ভদ্রলোকটা বেঁচে যায়, এবং বেঁচে যাওয়ার পরে ওই শ্বেতাঙ্গকে ধরা হয়েছে, শ্বেতাঙ্গকে ইনজেক্ট করে মেরে ফেলা হবে, ওর এইরকমই বিচার হয়েছে। পরবর্তীতে ওই বাঙালি লোকটা মৃত্যুর একেবারে পূর্ব মুহূর্ত পর্যন্ত সে নাকি আন্দোলন করেছে তাকে সেভ করবার জন্য, তাকে বাঁচানোর জন্য। কিন্তু আমেরিকান গভর্নমেন্ট যেই বিচারটা দিয়েছে তাকে, সেই বিচার থেকে তাকে সেভ করা যায়নি। আরেকটা গল্প না গান, এই গানটা দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ হবে। লালনের একটা অসম্ভব সুন্দর সৃষ্টি। এই গানের মধ্যে পৃথিবীর যত বড় বড় স্যাক্রিফাইস আমরা মিথে পড়ি, মিথ মানে জানেন আপনারা, যেটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, কল্পকাহিনীও হতে পারে। ছোটবেলাতে যেসব এসবের গল্পে আমরা বিভিন্ন রকমের মিথ পড়তাম, সেই সব গল্প থেকে নেয়া বেশ কিছু ঘটনার কথা এই গানের মধ্যে বর্ণনা করা আছে। এবং এই গানে একটা চমৎকার স্টোরি আছে এরকম, কোনো এক রাজার ছেলে, গানটা আপনারা যখন মনোযোগ দিয়ে শুনবেন তখনই বুঝতে পারবেন, কোনো এক রাজার ছেলেকে কেউ একজন হত্যা করেছে। হত্যা করবার পর সে দৌড়িয়ে রাজপ্রাসাদে এসে ওই রাজার কাছে আশ্রয় চাচ্ছে। এবং ওই রাজা এতটাই দয়ালু ছিলেন যে যিনি হত্যা করেছেন, এই হত্যাকারী, তিনি তো জানতেন না যে সে রাজার ছেলে, এবং যার কাছে আশ্রয় চাচ্ছে তারই সন্তান সে। তো এটা ভেবে রাজা তাকে আশ্রয় দিয়েছিলেন, এতটাই দয়ালু ছিলেন। আমরা এইসব গল্প উপন্যাসে পড়ি, এইসব গল্পের বইয়ে পড়ি, এইসব ঘটনা কস্মিনকালে কখনো কখনো আমাদের পাশে ঘটে, এবং তাকে আমরা আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দেই। কিন্তু আমার বাড়ির পাশেই এত বড়, এত সুন্দর, এত চমৎকার একটা গল্প ঘটে যায়, বা এত কিছু, এত মহিমান্বিত হবার মতো ঘটনা ঘটে, সেটা হয়তো আমার চোখে কখনোই পড়ে না। হ্যালো ইট-920 সবসময় এই কথাটা বলেছে প্রিয় শ্রোতা, অল টাইম আমরা বলেছি যে আমাদের জীবনে আদর্শের জায়গাটিতে আমরা সেই সব মানুষদেরকে বসাতেই পারি, অবশ্যই বসাতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু বসালে দেখবেন জীবনটা অনেক ভারী হয়ে যায়। আমি চাইলেই কখনো মহাত্মা গান্ধী হতে পারবো না, আমি চাইলেই কখনো আইনস্টাইন হতে পারবো না, আমি চাইলেই কখনো স্টিফেন হকিং হতে পারবো না। দে আর রিয়েলি গড গিফটেড। কিন্তু আমার বাড়ির পাশেই হয়তোবা একজন মহাত্মা গান্ধী বসবাস করেন, কিংবা মহাত্মা গান্ধীর মতো ক্যারেক্টারিস্টিক্স এর একজন মানুষ বসবাস করেন, সে আমারই পাশের একজন মানুষ। কিংবা আমার বাড়ির পাশে হয়তোবা এমন একজন মহিমান্বিত, এমন একজন দয়ালু মানুষ আছেন, যে মানুষটাকে আমি ভাবে কখনো চিন্তাই করিনি, সেই মানুষটা তো আমি হতে পারি, সেই মানুষটাকে থেকে তো আমি শিখতে পারি। আজকের এই জীবন গল্প থেকে সুমির দিকে, কিংবা
দুলুর দিকে আপনি আঙ্গুল তুলবেন কি তুলবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, কিন্তু আজকের এই জীবনের গল্পের লেসন মূলত দুটো। একটা হচ্ছে প্রেম ভালোবাসা কখনোই এমন ভাবে করা উচিত না যেটা সারাটা জীবন একটা মানুষকে পঙ্গু করে দেয়। এই মেয়েটি যদি কখনো দুলুকে বিয়েও করে, দুলু যদি তার সাথে সংসারও করে, দুলু যতবার এই মেয়েটির মুখের দিকে চাকাবে, ও যদি মানুষ হয়ে থাকে ও ততবারই যে পরিমাণ শাস্তি পাবে, পৃথিবীর কোনো আইন কোনো আদালত তাকে অতটা শাস্তি দিতে পারবে না, ও যদি সত্যি সত্যি মেয়েটিকে ভালোবেসে থাকে। আর এই মেয়েটি ক্ষমা করে ওকে যে শাস্তি দিয়ে দিয়েছে এগেইন আমি বলতেছি, এই শাস্তি পৃথিবীর কোনো আইন কোনো আদালত দুলুকে দিতে পারবে না, যদি সত্যি সত্যি দুলু তাকে ভালোবেসে থাকে। আমি গানটি বাজানোর আগে আপনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিরতিতে যাবার আগে যে ভাইয়া আপনি একটা গান গাইতে চান খুব ছোট্ট করে। হ্যাঁ, আপনি একটু শোনান আমাদেরকে। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়। ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়। শুকনো করে তাকো তুমি রে বন্ধু, ফুলের সোজায়। শুকনো করে তাকো তুমি রে বন্ধু, ফুলের সোজায়। আর বাতাসে নাসিকায় তোমার গন্ধ পাওয়া যায়, আমার কি সুখে দিন যায়। ও তুমি কি জানো না আমার কি সুখে দিন যায়, আমার কি সুখে দিন যায়। নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়, নিবেদন তোমায় রে বন্ধু, নিবেদন তোমায়। অনেক সুখে আছে আমাদের আজকের অতিথি সুমি। মন সুখ, ভালোবাসার সুখ, ভালো থাকুক সে, সেই শুভকামনা।